মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আপনারা সবাই অবগত আছেন বৈশ্বিক মহামারীতে সবার অবস্থা খুবই খারাপ। শুরুতেই আমরা এই করোনায় যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্ত কামনা করছি। সুধী মণ্ডলী, আপনারা জানেন এই করোনার ক্রান্তি লগ্নি এবং ক্রান্তিকালী যখন অর্থনীতি চরমভাবে বিপর্যস্ত, এই অবস্থায় বাংলাদেশ সরকার বাজেট ডিক্লেয়ার করেছে। জুলাইয়ের 7 তারিখে সংসদে পেশকৃত বাজেট ইতিমধ্যে পাশও হয়ে গেছে। আজকে মূলত আমরা আলাপ করব করোনা মোকাবেলায় এই বাজেট কি রকম হলো। আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য আমাদের সাথে যে বিজ্ঞজনেরা উপস্থিত আছেন, আমাদের সাথে আছেন আহসান এইচ মনসুর স্যার। আপনারা সবাই স্যারকে চিনেন। স্যার অনেকদিন যাবৎ বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি নিয়ে বিচার বিশ্লেষণ করছেন এবং পলিসিগত ব্যাপারে সরকারকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে আসছেন। আমাদের সাথে আরও আছেন আপনাদেরই পরিচিত মুখ ফারুক আহমেদ সিদ্দিকী স্যার। স্যার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ চেয়ারম্যান ছিলেন। স্যার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিল। স্যারকে পেয়েও আমরা আনন্দিত। আমাদের সাথে আরও আছেন সামগ্রিককালে ট্যাক্স নিয়ে আলাপ করেন এবং সামগ্রিক অর্থনীতির ব্যাপারেও খোঁজ খবর রাখেন সেনাশিস বড়ুয়া। সেনাশিস বড়ুয়া, আপনাকে স্বাগত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যেহেতু এই ট্যাক্সে কিছু কিছু পলিসি রিফর্মেরও কথা হয়েছে, এই জন্য আমাদের সাথে আরও বিষয়ভিত্তিক এক্সপার্ট আছেন ব্যারিস্টার মাসুম। ব্যারিস্টার মাসুম, আপনাকে স্বাগত। আমরা পলিসি রিফর্ম নিয়ে এবং এর আইনের দিকগুলো নিয়েও আলাপ করতে চাইব। তো সুধী মণ্ডলী, আপনারা জানেন এই করোনা ক্রান্তি লগ্নে যেখানে বিশ্বের ছোট হোক বড় হোক সব অর্থনীতি কিন্তু বিপর্যয়ের মুখে পড়েছে। সে হোক উন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, সবাই কিন্তু এখন মোটামুটিভাবে ঘরবন্দি। বাংলাদেশের যে বিস্ময়কর উন্নয়ন হচ্ছিল তার মূল চালিকা শক্তি ছিল মধ্যবিত্তরা। সেই মধ্যবিত্তরা পুরোপুরি ঘরবন্দি, অনেকে বলছেন মুখ থুবড়ে ঘরে পড়ে আছেন। তারা চিন্তা করছেন আদৌ কি আবার ফিরে আসতে পারবেন, হতে পারবেন অর্থনীতির চালিকা শক্তি? তারা কি আবার নিজেদের ভাগ্য পরিবর্তনে নামতে পারবেন? এবং সেটা যেমনটা আমরা জানি না এই করোনা থেকে কখন উত্তরণ হবে, তেমনি কেউ জানে না আসলে বাংলাদেশের অর্থনীতি আবার স্বাভাবিক ধারায় ফিরবে কিনা। এটা নিয়েই আজকে আমাদের আলাপের একদম প্রথম দিকেই বাজেট নিয়ে যেটা পাস হলো, এটা নিয়ে আমরা আহসান এইচ মনসুর স্যারের মতামত শুনবো। স্যার, আপনি যদি বাজেট নিয়ে মতামত দেন প্লিজ। দেখুন, বাজেট এবছর যেটা করা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে সেটা একটা গতানুগতিক প্রক্রিয়াতেই হয়েছে। এবছরের যে মেজর যে ইস্যুগুলো সেটা অত বড়ভাবে বাজেটে প্রকাশিত বা প্রতিফলিত সেইভাবে হয়। আমরা যেটা নিয়ে চিন্তায় ছিলাম যে বিশেষ করে সংক্রমণ রোধের ব্যাপারে সরকারের ঘোষিত নীতিমালা কি হবে, সেখানে একটা জিনিস স্বস্তিকর যে বাজেটে বেশ কিছু অর্থায়ন করা হয়েছে এবং অর্থায়ন করা হয়েছে, অ্যালোকেশনটা স্বাস্থ্য খাতের জন্য করা হয়েছে এবং আরও একটা থোক বরাদ্দ রাখা হয়েছে এবং দুটো মিলিয়ে থোক বরাদ্দের পরিমাণ হচ্ছে 10,000 কোটি টাকা। দুটো মিলিয়ে আমি মনে করি যে স্বাস্থ্য খাতের যে বর্তমান রিসোর্স অ্যালোকেশন সেটা ঠিক আছে। কিন্তু যে জিনিসটা আমরা চাচ্ছিলাম খুঁজতে সেটা হচ্ছে সরকারের একটা নীতিগত দিক নির্দেশনা, অর্থাৎ এই টাকাটা কিভাবে ব্যয় করা হবে, এই টাকার মাধ্যমে জনগণ কি সুযোগ সুবিধা পাবে, কতগুলো ক্ষেত্রে কতগুলো রোগীর জন্য কোন পর্যায়ে কতগুলো বেড কতগুলো আইসিইউ সৃষ্টি হতে যাচ্ছে, সেগুলোকে কিভাবে ম্যানেজ করা হবে, সেখান থেকে ডাক্তার নার্স কিভাবে অ্যালোকেশন করা হবে। হ্যাঁ, বলা হয়েছে 2,000 ডাক্তার নেওয়া হয়েছে, 6,000 নার্স নেওয়া হচ্ছে এবং সেটুকুই, কিন্তু তাদেরকে কিভাবে ট্রেনিং করার মাধ্যমে কিভাবে জনস্বাস্থ্য কার্যক্রমে নিয়ে আসা হবে সেই বিষয়ে কিন্তু আমরা সেখানে দিক নির্দেশনা দেখিনি। দ্বিতীয় যে জায়গাটাকে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ দিক, কিন্তু সেটাও একটা অবহেলিতই আছে বর্তমানে, সেটা হচ্ছে যে বিশাল একটা জনগোষ্ঠী
যেটা আপনি বললেন যে মধ্যম আয়ের দেশ লোক ছিল তারা কিন্তু হঠাৎ করে দারিদ্র সীমার নিচে চলে গেছে। তাদের কাজ ছিল কর্মজীবী এবার বিজনেস করে খেতেন, কিন্তু তারা এখন তাদের বিজনেসটাও বন্ধ হয়ে আছে, অথবা তাদের কাজটা নাই, তাদেরকে বাড়িতে চলে যেতে বলা হয়েছে, কবে খুলবে তারা জানে না, কাজে তাদের কোনো আয় নাই। এই অবস্থার মধ্যে এই জনগোষ্ঠীকে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে ব্যাপক সহায়তা দেওয়া হয়েছে। আমাদের এখানে কিন্তু যে সহায়তা কার্যক্রমটা ঘোষণা করা হয়েছে বাজেটে সামাজিক কাজে, সেটা কিন্তু সেই সনাতনী, অর্থাৎ যারা আগে দরিদ্র সীমার নিচে ছিলেন তাদেরকেই দেওয়া হচ্ছে। ভিজিডি, ভিজিএফ ইত্যাদি 150টার অধিক সরকারের প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোর মাধ্যমে দেওয়া হচ্ছে। এই শ্রেণীটা কিন্তু ওই ধরনের কোনো একটা ক্যাটাগরির মধ্যে ঠিক ওইভাবে ফিট করবে না। কাজে তাদের জন্য একটা সাময়িকভাবে হলেও, অন্তর্বর্তীকালীন হলেও 6 মাস বা 9 মাসের জন্য একটা বড় বরাদ্দ রেখে তাদেরকে সরাসরি জীবিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য, একটা মানে জীবনযাপনের জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার আমরা আশা করেছিলাম, আমরা ধরে নিয়েছিলাম এবং সরকারকে বলেওছিলাম যে যদি আমাদের 1.5 কোটি লোককে আমরা এই ধরনের সহায়তা দেই, তাহলে অন্তত 5 থেকে 6 কোটি জনগণ এটা থেকে উপকৃত হবে। শুধুমাত্র যদি 3,000 টাকা করেও প্রতি মাসে দেওয়া হয় 6 মাসের জন্য, 24,000 কোটি টাকা লাগবে। এই টাকা অর্থ সরকারের দেওয়ার মতো সক্ষমতা সরকারের আছে এবং সেটা দেওয়া উচিত ছিল। তৃতীয়ত যেটা আমি বলবো, যে সরকার ঘোষণা করেছেন যে 1,03,000 কোটি টাকার যে স্টিমুলাস প্যাকেজটা দেওয়া হবে, সেই প্যাকেজটার আকার শুনতে খুব ভালো, বড়, কিন্তু এখানে কিন্তু সরকারের সহায়তা কিন্তু আমাদের হিসাবে 3,000 কোটি টাকা, বাকি 1 লক্ষ কোটি টাকা কিন্তু ব্যাংকিং খাত থেকে দেওয়া হচ্ছে এবং এটা ব্যাংক তার ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে দেবে। এখানে বাংলাদেশ ব্যাংক অবশ্য 50% লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে, কিন্তু রিস্কটা, অর্থাৎ টাকা ফেরত পাবো কি পাবো না, সেই জিনিসটা কিন্তু ব্যাংকের ঘাড়ে পাচ্ছে। এখন সমস্যাটা হয়ে গেছে যে এই প্রক্রিয়াটাকে সচল করার জন্য আরো আমরা কিছু দিক নির্দেশনা আশা করেছিলাম এই বাজেটে, সেটাও কিন্তু আমরা দেখিনি। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই 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 1,03,000 কোটি টাকার বাজেটটা, এই যে এই প্রণোদনা প্যাকেজটাকে মনিটর করা হবে সপ্তাহে সপ্তাহে, কোন ব্যাংক থেকে কোন খাতে কত টাকা যাচ্ছে, কেন যাচ্ছে না, সেটা কিন্তু উদ্ঘাটন করতে হবে এবং সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করতে হবে। কারণ এই টাকা যদি সেখানে আমরা নিতে পারি এবং আগামীতে যদি প্রয়োজন হয় আরো বেশি টাকার দরকার হয়, সেটাও যদি আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু এই খাতগুলোকে আমরা ঘুরে দাঁড়ানোর জন্য বিরাট একটা সহায়তা রাখতে পারতো এই বাজেট। আমি এখনো মনে করি যে এটা পারা যাবে, বাজেটে না থাকলেও সরকারকে সেটা করতে হবে, সাপ্তাহিক মনিটরিং করতে হবে এবং রিপোর্টটাকে ডিসেমিনেট করে দিতে হবে জনগণের কাছে এবং সরকারের কাছে, যাতে এই জন্য যেসব প্রতিকারমূলক যেসব ব্যবস্থা নেওয়ার, সেই যেগুলো যেন নেওয়া যায়। সর্বশেষে আমি বলবো যে সংক্রমণ কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং সংক্রমণকে আমরা কিন্তু সেইভাবে রোধ করতে পারি নাই এবং সেই প্রচেষ্টাও সেইভাবে দেখছি না। আগামীতে ঈদ আসছে, আরো ছড়াবে। গরুর হাট আসছে, সেটাও আমরা অ্যালাউ করতেছি, সেটা কিন্তু সংক্রমণকে বিশালভাবে ছড়িয়ে দিবে। কাজেই আমরা চিন্তিত, এই সংক্রমণ যদি চলতে থাকে অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াবে না এবং এই বাজেট যে তার যে লক্ষ্য, সেই প্রবৃদ্ধি এবং অন্যান্য লক্ষ্য, সেগুলো অর্জনে কিন্তু ব্যর্থ হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে স্যার আপনি ব্যাখ্যা করলেন স্যার। আমরা আসবো ফারুক আহমেদ সিদ্দিকী স্যারের কাছে। স্যার, আপনি নিশ্চয়ই শুনছিলেন ডক্টর আহসানুল মনসুর স্যার ওনার মতামত রাখছিলেন। স্যার, আপনি গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে দায়িত্বেও ছিলেন স্যার। আপনি লাস্ট বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার। এই যে অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট উত্থাপন করলো, উনি এর শিরোনাম রাখলেন অগ্রগতির পথে। সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এটা কোভিড বাজেট। স্যার, আপনি তো বাজেট প্রণয়নের সাথেও যেহেতু একসময় আঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, আপনার কাছে স্যার এই বাজেটের কোন দিকটার জন্য স্পেসিফিক্যালি মনে হয় যে এটা চিরাচরিত বাজেট থেকে আলাদা, এটা সত্যি ক্রান্তি উত্তরণের জন্য বাজেট করা হয়েছে? যদি আপনার মূল্যবান মতামত দিতেন। ধন্যবাদ। আমার মনে হয় যে করোনাকালীন যে বাজেট আমরা ধারণা করেছিলাম, কারণ অর্থনীতি গত মার্চ মাস থেকে প্রায়
অচল হয়ে অবস্থায় চলছে। আমরা জানি যে আমাদের রপ্তানি বেশিরভাগই, শতকরা 80% নর্থ আমেরিকা এবং ইউরোপে যায়, সেখানেও একই অবস্থা চলছে। সুতরাং আমাদের রপ্তানি বাণিজ্যে একটা বিপর্যয় আসার একটা আশঙ্কা আমাদের করছি। রেমিটেন্সেও একইভাবে পেট্রোলিয়াম প্রোডাক্টসের দাম কমে যাওয়ার জন্য একইভাবে সেখানে একটা সমস্যা হবে। সেদিক দিয়ে যদিও করোনার জন্য বিশেষভাবে স্বাস্থ্য খাতে বোধহয় আবার 30,000 কোটি টাকা এবং বাকি 10,000 কোটি টাকা করোনা খাতে স্পেশাল অ্যালটমেন্ট রাখা হয়েছে এবং ব্যাংকে মাধ্যমে একটা ব্যবস্থা নির্ণয় করা হয়েছে। কিন্তু ব্যাংকে যদি সেন্ট্রাল ব্যাংক থেকে নিয়ে আসতে হয়, তবে সেটা ডিস্ট্রিবিউট করা একটা ব্যাংকের জন্য একটা রিস্ক ফ্যাক্টর আছে, সেটা কিভাবে সমাধান হবে সেটা আমি জানি না। তবে যেটা আমার মনে হয় যে বর্তমানে যে একটা করোনার ফলে যে একটা উদ্ভূত অর্থনৈতিক একটা প্রচন্ড সমস্যা সৃষ্টি হয়েছে দেশে এবং বিদেশে, সেটা পরিপূর্ণভাবে এই বাজেটে অ্যাড্রেস করা হয় নাই এবং গতানুগতিকভাবেই একটা বাজেট প্রণয়ন করা হয়েছে। যেমন এই বাজেটের ধরেন লক্ষ্যমাত্রা মানে বাজেট সাইজ করা হয়েছে 5,68,000 কোটি টাকা এবং জিডিপি গ্রোথ এস্টিমেট করা হয়েছে 8.2। তো আশাবাদী হওয়া ভালো, কিন্তু বাস্তবতার সাথে মিল রেখে আশাবাদী হওয়াটাই বোধহয় ভালো ছিল। যে এবং এটা একটা বাজেটে করোনার পরে যে অর্থনীতিতে একটা বিরাট ধরনের একটা প্রভাব সৃষ্টি হয়েছে, এই জিনিসটি বিবেচনায় আনা হয়েছে বলে আমার মনে হয় না। বিশেষ করে আমি বুঝতে পারছি না যে বিরাট যে খরচ যে স্থির করা হয়েছে, এটা কিভাবে এই অর্থ যোগান দেওয়া হবে। এনবিআর থেকে এস্টিমেট করা হয়েছে 3,30,000 কোটি টাকা, অর্থাৎ মোট খরচের প্রায় 60%। এই অর্থ এনবিআর কিভাবে যোগান দেবে এটা আমি বুঝতে পারছি না, কারণ আমার কাছে এটা অত্যন্ত উচ্চবিলাসী মনে হচ্ছে এবং আমার ব্যক্তিগত ধারণা 2,50,000 টাকাও যদি তারা কালেক্ট করতে পারে সেটাও একটা বিশাল ব্যাপার। এটা ছাড়াও মোটা দাগে বাজেটের অন্যান্য যে সোর্স থেকে এস্টিমেট করা হয়েছে সেটা হচ্ছে মূলত ঋণ। এটা ডোমেস্টিক সোর্স থেকে ঋণ এবং বৈদেশিক ঋণ 19%, প্রায় 20%, প্রায় 33% প্রায় ঋণ, আর 60% হচ্ছে এনবিআর থেকে। তো এই অর্থটা কতটুকু আসবে কতটুকু আসবে না, আমার মনে হয় এটা খুবই ডাউটফুল। এবং এর ভিত্তিতে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে 2 লক্ষ টাকার উপরে, এটার ফেট কি হবে আমি জানি না। ডেফিসিট ফাইন্যান্সিং করতে গিয়ে অবশ্যই ব্যাংকের উপরে চাপ পড়বে এবং তারপরেও ব্যাংকগুলোকে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, এসএমই এবং অন্যান্য ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টস, এদেরকে ইমিডিয়েটলি ফাইন্যান্স করার জন্য যে ঋণ প্রদান দিতে হবে, এই অর্থ যোগান কোথা থেকে হবে সেটা আমি ঠিক পরিষ্কার নই। এছাড়া আমার মনে হয় যে খুব সংক্ষেপে বলতে গেলে যে রেমিটেন্স হ্রাস পেলে যে আমাদের গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা হয়তো কমে যাবে, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতা ইতিমধ্যেই কমে গেছে এবং আশঙ্কা করা যেতে পারে যে যদি এটা প্রলং করে করোনা তাহলে আরো কমে যেতে পারে। তো মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং গ্রামীণ মানুষের যদি ক্রয় ক্ষমতা বাড়ানো না যায়, তাহলে অর্থনীতি কিভাবে রিকভার হবে সে সম্বন্ধে কোনো কৌশল আমি এখানে দেখতে পাচ্ছি না। এই করোনার প্রভাবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ছাঁটাই হচ্ছে, বেকারত্ব হচ্ছে, নতুন কর্মসংস্থানের অভাব হবে, কারণ বেসরকারি খাতে অস্বাভাবিকভাবে বিনিয়োগ কমে গেছে এবং সামনের বছরে যে এটার
বিশেষ কোনো উন্নতি হবে এটা আমার মনে হচ্ছে না। এবং এর ফলে একটা কর্মসংস্থানের অভাব সৃষ্টি হতে পারে। বেকারত্ব এবং কর্মসংস্থানের অভাব দুটো মিলে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী এবং গ্রামীণ অর্থনীতি এখানে একটা ব্যাপক ক্রয় ক্ষমতা কমে যাবে এবং এর ফলে যে আভ্যন্তরীণ উৎপাদন এর উপরে একটা প্রভাব পড়তে পারে। আমি খুব বেশি কন্টিনিউ করতে চাই না, শুধু একটা কথা বলে আমি শেষ করব যে একটা কালো টাকার সাদা করার বিধান করা হয়েছে। 10% ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করা যাবে। এটা গত 45 বছর ধরে বহুবার করা হয়েছে এবং এটা নৈতিকতার প্রসঙ্গ বাদ দিলাম, এটা যে অনৈতিক এটা সবাই জানে এবং এটা বোধহয় কেউ একটা ফ্যাক্টর হিসেবে মনেই করে না। যাই হোক, অনৈতিক হলেও এটা এ পর্যন্ত গত 45 বছরে যতবার অনেকবার এই সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু যারা কালো টাকার মালিক তারা এই সুযোগ গ্রহণ করেছেন খুবই সীমিত। অর্থাৎ যারা কালো টাকার মালিক তারা এটাকে সাদা করতে আগ্রহী না, কিন্তু সরকার এটা বারবার সুযোগ দিয়ে যাচ্ছে, যেই সুযোগ তারা গ্রহণ করতে রাজি না। এই পলিসি, এটার অর্থ আমি বুঝি না। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশে ট্যাক্স জিডিপি টু ট্যাক্স রেশিও দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন তো বটেই, সারা পৃথিবীর মধ্যেই সর্বনিম্নদের মধ্যে একজন, অর্থাৎ 9% কম। অর্থাৎ এখানে আমরা ট্যাক্স দিই না, অর্থনীতিতে বিপুল কালো টাকা আছে এটা সহজেই অনুমান করা যায়। এই কালো টাকা কিভাবে হোয়াইট করা যাবে? 10% ট্যাক্স দিতে আমরা কি রাজি? অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই আমরা কোনোদিনই এটা রেসপন্ড করি নাই। এখানে আমি খুব একটা আশা করি না যে মানুষ 100 টাকা হোয়াইট করার জন্য 10 কোটি টাকা সরকারকে দিয়ে দিবে। এটা এই অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাচ্ছি কোনোদিনই হয়। সুতরাং এই অ্যাপিজমেন্টের পলিসি বাদ দিয়ে কর আদায় করতে গেলে সরকারকে যে আইনটা আছে এটা শক্ত হাতে এটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা দেখেছি যে কালো টাকার মালিকদের কোনোদিনই কোনো অসুবিধা হয়নি। যাদের অনেকে বলে জিডিপি 60-70% কালো টাকা, তো তাদের কি হয়েছে? তাদের তো কোনো ক্ষতি হয়নি। তারা এটা কেন ট্যাক্স দিতে চাইবে? যদি বাস্তবায়ন ক্ষমতা থাকতো আমাদের, যে ওই কালো টাকার মালিকের যদি ভয় থাকতো অফ বিং কট অ্যান্ড পানিশড, সেক্ষেত্রেই একমাত্র সে ট্যাক্স দিতে রাজি হবে। আদারওয়াইজ তার নিজের অর্জিত টাকা যেভাবেই অর্জিত হোক না কেন, সে টাকা সে সহজে কিন্তু কর হিসেবে দেবে না। সুতরাং এখানে আমি মনে করি অ্যাপিজমেন্ট পলিসিটা বাদ দিয়ে কর আইনে কঠোরভাবে বাস্তবায়ন করাটাই শ্রেয় হবে এবং এই 10% কালো টাকা সাদা করার যে অফার, এটা খুব একটা ফলপ্রসূ হবে আমার কাছে মনে হয় না। আপাতত আমি জিজ্ঞেস করছি। জি, ধন্যবাদ স্যার। যেহেতু কালো টাকা সাদা করার বিষয়টাই আসলো, আমরা একটু এর আইনগত দিকটা দেখতে চাচ্ছি। কারণ এবছর যেটা পার্টিকুলারলি যে চেঞ্জটা এসেছে, শুধু দর্শক মন্ডলী আপনারা জানেন যে প্রতি বছরই এই কালো টাকা সাদা করার একটা ব্যবস্থা থাকতো, বাট এবছরে উল্লেখযোগ্য চেষ্টা হলো যে কোনো সরকারি প্রতিষ্ঠান এ ব্যাপারে অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন করবেন না, যেটা একটা নীতিগত দিক থেকে নৈতিকতার দিক থেকে অনেক বড় চেঞ্জ। তো অনেকেই বলছেন যে যেখানে রাষ্ট্রের উচিত হচ্ছে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সেখানে কেউ আনট্যাক্সড মানিটা সে সময় মতো হয়তো তাকে 25% ট্যাক্স দিতে হতো, সে সেটা দিল না, এখন তাকে 10% ট্যাক্স দিয়ে এটা আপনার মূল ধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। আবার অন্য কোনো অথরিটিও এটা নিয়ে প্রশ্ন করতে পারবে না। এই যে ব্যবস্থাটা রাখা হলো, এটা আমাদের কনস্টিটিউশনে অথবা আমাদের অন্যান্য আইনে সাথে কতটা সঙ্গতময়, শুধু এটুকুই জানতে চাইবো আমাদের ব্যারিস্টার এম মাসুদ স্যারের কাছে। মাসুম ভাই, যদি আপনি একটু এ ব্যাপারে আলোকপাত করেন।
আহ, আসলে আমি প্রথমে একটু ধন্যবাদ দিতে চাই আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী, আমাদের যে কনস্টিটিউশনাল যে বাইন্ডিং, যে আর্টিকেল 89 দ্বারা যে অ্যানুয়ালি আপনাকে বাজেট ডিক্লেয়ার করতে হবে, সেটা সেই কনস্টিটিউশনাল বাইন্ডিং সেই টার্মের মধ্যে যত কষ্টই হোক সেটা করেছে, এবং সেটার জন্য আমি তাকে ধন্যবাদ দিতে চাই। এখন যে ইস্যুটা, যেটা ব্ল্যাক মানি, আপনি যদি আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বল দেখেন, আমাদের প্রিএম্বলের যে স্পিরিট কনস্টিটিউশনের, বা আমাদের কনস্টিটিউশন যে এইম অর অবজেক্ট, এখানে স্পেসিফিকলি বলা আছে যে রুল অফ ল অর জাস্টিস এবং ফেয়ারনেস কে ইনশিওর করা, এটা হলো স্টেটের দায়িত্ব ফর দি সিটিজেন অফ দি স্টেট। তো আমাদের এই কনস্টিটিউশনের যদি আপনি স্পিড দেখেন, সেই স্পিডে স্পেসিফিকলি এটা বলা, এবং তার সাথে যদি আপনি আমাদের আর্টিকেল 7, আর্টিকেল 10, আর্টিকেল 19 অ্যান্ড আর্টিকেল 27, যেখানে ইকুয়ালিটি, ফেয়ারনেস এবং আপনার ইকোনমিক ফ্লারিশনেস এর কথা বলা আছে, এবং সেগুলি স্পেসিফিক স্ট্রেইট ওয়ে এটা কন্ট্রাডিক্ট করে আপনার এই আমাদের ব্ল্যাক মানি বা আনডিসক্লোজ মানি যদি আপনি অ্যালাউ করেন, যেটা আমাদের কনস্টিটিউশনের সাথে কোনোভাবেই স্পিরিট, এইম, অবজেক্ট এবং রুল অফ ল এক্সিকিউশনের সাথে কোনোভাবেই যায় না। বাট যেখানে প্র্যাকটিক্যালিটি আর একটা ইস্যু আপনি দেখবেন, জি যে হাইয়েস্ট যেই ট্যাক্স পে অফ করে, যেটা চলে আসে 39% অনেক অনেক সময়। তো আর এখানে আপনি যারা আনডিসক্লোজড অথবা যদি ডিসঅনেস্ট ওয়েতে আর্ন করে থাকে, তাদেরকে আপনি উইদাউট কোয়েশ্চেনিং 10%-এ আপনি তাদেরকে সেটাকে অ্যালাউ করছেন। এখানে শুধু তাই না, এটা ইনজাস্টিস হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি ব্যাংকিং চ্যানেলে দেখেন, ওখানে আমাদের যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012, সেখানে ওই যে নো ইউর কাস্টমার, এইটা, এই প্রিন্সিপলটাকে আপনাকে ফলো করতে হয়, যেটা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা বাংলাদেশ ব্যাংকের যারা মনিটর করে, এবং আপনাকে অলওয়েজ এই কমিটির দ্বারাই তারা ওই সোর্সটা জিজ্ঞাসা করে। তো এখন আপনি যদি কোনো সোর্সই জিজ্ঞাসা করতে না পারে, তাহলে এই মানি লন্ডারিং এর এটার সাথে তো এটা কনফ্লিক্ট করে, তাহলে তো নো ইউর কাস্টমারের যে নর্মস, সেটার সাথে সেটা যাবে না। এবং শুধু তাই নয়, আপনি এই যে আমাদের যে লোকাল ব্যাংকস, এলসি যখন কনফার্মেশন ফরেন ব্যাংকের থেকে লাগবে, তখনও কিন্তু এখানে তাদের ফিস বা চার্জেস কিন্তু হাই হয়ে যাবে। তো এইটা মোরালি বা এথিক্যালি, যেটা আনডিসক্লোজ মানে যেটা টু ওয়েজ, যেটা ধরেন অনেস্ট ওয়েতে আর্ন, কিন্তু এটা ডিসক্লোজ করা হয় না, সামহাউ ট্যাক্সটা পে অফ করা হয়নি। আরেকটা হলো যে দুর্নীতি করলো, কিন্তু তাকে এখন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে 10% ট্যাক্স পে অফ করে সে রেগুলারাইজ করে ফেলবে। কিন্তু সেইটা কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করেন, সকলের যারা অনেস্ট ওয়েতে পে অফ করেছে অলওয়েজ ট্যাক্স, এটা তাদের উপরে ইনজাস্টিস হবে। থ্যাংক ইউ মাসুম ভাই। আমরা একটু সেনাশিস দাদার কাছে আসবো। সেনাশিস দাদা, আপনি সবার আলাপ শুনলেন। বিশেষ করে ফারুক আহমেদ সিদ্দিকী স্যার যে ইস্যুটা বলল, যে আমাদের এই যে 5,68,000 কোটি টাকার যে বাজেট করা হয়েছে, এবং পার্টিকুলারলি এই বাজেটে এনবিআর এর দিক থেকে যে আয়টা বলা হয়েছে 3 লক্ষ কোটি টাকার উপরে, তো সেখানে আমরা যদি এবছরে মার্চ পর্যন্ত অ্যাচিভমেন্ট দেখি, সেখানে দেখা যাচ্ছে 1.5 লক্ষ কোটি টাকার নিচে হয়েছে। তো এপ্রিল থেকে জুন পর্যন্ত এটা ধারণাই করা হচ্ছে এরকম হয়তো অর্জন হবে না, তো একদম বন্ধ ছিল। তো এই অবস্থায় আপনার সিপিডি বলেছে যে ম্যাক্সিমাম হয়তো 2.5 লক্ষ কোটি টাকা হতে পারে ইন দ্য ইয়ার 2019-20। তো এরকম অবস্থায় এই যে 3 লক্ষ কোটি টাকার উপরে যেটা এনবিআর এর একটা আয় ধরা হয়েছে, আপনার কাছে এটা কতটা যুক্তিসঙ্গত মনে হয়? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এত পরিমাণ আয় করার জন্য যে ট্যাক্স রিফর্ম গুলো দরকার ছিল, এই বাজেটে এরকম ট্যাক্স রিফর্ম নেওয়া হয়েছে কিনা সেটার ব্যাপারেও একটু আলোকপাত করবেন। বিজনেস কমিউনিটি থেকে সবসময় একটা বলা হতো যে প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো ট্যাক্সের রেট টু হাই, যার কারণে দেখা যায় যে অনেক ক্যাপিটাল ফ্লাইট হচ্ছে, এটা কমালে ট্যাক্স পরিমাণের টোটাল অ্যামাউন্টটা বাড়বে। তো এবছর প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য 2.5% কমানো হয়েছে, কিন্তু ব্যবসায়ী মহল থেকে বলা হচ্ছে এটাও প্রয়োজনের
তুলনায় প্রচন্ড রকম অপুতুল, এগুলো নিয়ে যদি একটু আপনি আলোকপাত করতেন। মাহমুদ ভাই, আপনাকে ধন্যবাদ। আর সাথে আমি ধন্যবাদ জানাতে চাই দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টকে আমাকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। তো আমাদের এখানে আহসান এইচ মনসুর স্যার, ফারুক আহমেদ সিদ্দিকী স্যার এবং মাসুম ভাই অলরেডি আলোকপাত করেছেন অনেক বিষয় নিয়ে। তো আমি শুধু ফারুক আহমেদ সিদ্দিকী স্যার যেখানে একটু মানে শেষ না মাঝামাঝি ছিলেন সেখান থেকে একটু শুরু করতে চাই। যে ধরেন আপনি যেখানে বলেছেন যে আমাদের আসলে এই 2020-21 অর্থ বছরের জন্য 3,30,000 কোটি টাকার একটা মানে আপনাকে বাজেট দেওয়া হয়েছে, যেটা কালেক্টেড হবে এনবিআর সোর্স থেকে। সো আমরা যদি আসলে বাস্তববাদী হই তাহলে কি দেখা যায় যে ধরেন আমাদের যে রিভাইজ বাজেট আছে এই বছরে 2018-19-এর, সেখানে 3,05,000 কোটি টাকার একটা রিভাইজ বাজেট টার্গেট দেওয়া হয়েছে। আর আমরা যদি অ্যাকচুয়াল কালেকশনসে দেখি, আপ টু মার্চ আমাদের কালেক্ট হয়েছে 1,36,000 কোটি টাকা। তো আপনি যে একটা রেফারেন্স হিসেবে বললেন যে 2.5 লাখ কোটি টাকা পর্যন্ত আদায় হতে পারে, তো আমরা যদি একটা সিম্পল অ্যাভারেজও করি তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে হয়তো 1,80,000 থেকে 82,000 কোটি টাকা। আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা একটা আনপ্রেসিডেন্টেড টাইমস। আসলে আমরা যদি 2016-17 এবং 2017-18 অ্যাকচুয়াল কালেকশনসটা দেখি, সেখানেও ছিল কিন্তু 1,85,000 কোটি টাকা 2016-17-তে, 2017-18-তে 2,25,000 কোটি টাকা, ইভেন গত বছরও 2,23,000 কোটি টাকা কিন্তু কালেক্ট হয়েছে। তো এই ক্ষেত্রে এই ধরনের একটা আনপ্রেসিডেন্টেড টাইমসে যে আপনার আসলে 3,30,000 কোটি টাকা কালেক্ট করা, আসলে এটা তো স্যাররা বলেছেন অনেক সুন্দর করে, যেটা অনেক বেশি এম্বিশিয়াস। আমার কাছে আসলে স্যার আহসান এইচ মনসুর স্যার নিশ্চয়ই এটা ব্যাখ্যা করবেন। তারপর স্যারের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আসলে স্যার আমরা যদি মানে দেখি এই বিষয়টা যে আমাদের অপারেটিং এক্সপেন্ডিচার যেটা আছে, নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, সেটাই আছে আমাদের বাজেটে টার্গেট করা হয়েছে 3,11,000 কোটি টাকা, যেটা আমার গত বছরের রিভাইজ টার্গেটে বাজেটে ছিল 2,95,000 কোটি টাকা, এবং মার্চ পর্যন্ত খরচ হয়েছে 1,43,000 কোটি টাকা। তাহলে স্যার যদি আসলে আমরা যদি ইন্টারনাল রেভিনিউ যদি জেনারেট করতে না পারি, আমাদের রেভিনিউ জেনারেশন যদি না হয়, তাহলে হয়তো এমন একটা সিচুয়েশন দাঁড়াবে যে আমরা আসলে আমাদের অপারেটিং এক্সপেন্ডিচার কিন্তু আমরা ইন্টারনাল রেভিনিউ জেনারেশন থেকে আনতে পারবো না। তো আমরা কিন্তু একটা ডিপ ক্রাইসিসে চলে যাব, এবং স্বাভাবিক যখনই আমার ইন্টারনাল রেভিনিউ জেনারেশন হবে না, আমার এই চাপটা চলে আসবে ব্যাংকিং সেক্টরের কাছে। আপনি স্যার ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করছেন, আমরা দেখছি জিনিসটা যে একটা অস্বাভাবিক চাপ তৈরি হবে, যেটা আমাদের ফারুক আহমেদ সিদ্দিকী স্যার অলরেডি বলেছে। একদিকে হচ্ছে স্টিমুলাস প্যাকেজের চাপ, আবার আরেকদিকে হচ্ছে সরকার যেহেতু তার এই এডিপি আমি বাদ দিলাম, অপারেটিং এক্সপেন্ডিচার করতে গিয়েও যদি এই ধরনের খরচ ব্যাংকিং সেক্টর থেকে লোন নিতে হবে, ফরেন লোন নিতে হয়, এটা আমাদের একটা অস্বাভাবিক প্রেসার তৈরি করবে আমাদের ইকোনমিতে। আশা করি স্যার এই বিষয়টা একটু আলোকপাত করবেন। আমি ওই বিষয়ে যেতে যাচ্ছি না, যেহেতু আমাদের মানে ইকোনমিস্ট স্যাররা এখানে আছেন। তো আপনি যে বিষয়টা বলতে চাচ্ছিলেন যে আসলে করোনার জন্য যে বাজেটটা আমরা চিন্তা করেছি, তো এই জিনিসটা যদি আসি তাহলে আমাকে বলতে হবে যে এটা আমরা আসলে মনে করছি যে 1 জুলাই থেকে মানে আগামীকাল থেকে হয়তো সিচুয়েশনটা নর্মাল হয়ে যাবে। এই জন্যই আমরা গত বছরে 3 লাখ কোটি টাকার সাথে 8% বাড়িয়ে ধরে 3,30,000 ধরেছি। আসলে কি আমরা নর্মাল হচ্ছি কিনা? তো এটা তো অনেক জায়গায় অনেক এস্টিমেট অনেক ভাবে আছে। আমরা নিজেরা ইকোনমিকে কমে এখন ব্যয় মিনিমাম দিয়ে চলাফেরা করছি, আমাদের স্পেন্ডিং কমে যাচ্ছে। তো স্পেন্ডিং কমে গেলে আমার যে সার্কুলেশন যেটা আছে এটা কমে যাবে। স্বাভাবিকভাবে প্রত্যেক জায়গায় কিন্তু আয় কমতে থাকবে। যদি আয় কমতে থাকে, স্বাভাবিক সরকারের আয়ও কিন্তু একটা এই অর্জনে একটা বিশাল বাধাগ্রস্ত হবে বলে আমি মনে করি। তো আমি এই সেশনে অংশগ্রহণ করার আগে বেশ কয়েকজন থেকে কয়েকটা ফোন পেয়েছি। তো যেহেতু বাজেটটা এপ্রুভ হয়েছে, দেখুন আমরা অবশ্যই জানি যে আপনি যেটা বলেছেন রেটের কথা, 2.5% রেট কমানো হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, এবং সরকার কিন্তু পাশাপাশি আরেকটা কমিটি ফর্ম করেছে যেটাকে আরো কত কমানো যায় যাতে আমরা এফডিআই যাতে আমরা অ্যাট্রাক্ট করতে পারি। 32.5% ইজ স্টিল হায়ার। কিন্তু আপনাকে বুঝতে হবে এবারের বাজেটে দুটো সূক্ষ্ম জায়গায় কিন্তু হাত দেওয়া হয়েছে। একটা হচ্ছে বিজনেস প্রমোশন এক্সপেন্সেস একটা সিলিং নেওয়া হয়েছে 0.5% অফ টার্নওভার, আর ফরেন ট্রাভেলের উপর একটা ইম্পোজিশন আসছে। আগে যেখানে 1.25 পেতাম, এখন সেটা হয়ে যাবে 0.5%। আমি হিসেব করে দেখেছি এবং বিভিন্ন জায়গায় দেখবেন আমরা রিপোর্টও করেছি যে এইটার ইম্প্যাক্টটা কিন্তু ব্যবসায়ীদেরকে চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। এমনও জায়গা আছে যে ধরেন কারো কারো ইফেক্টিভ ট্যাক্স রেট হয়ে যাবে 40%-এর উপরে। তাহলে দেখেন আমি বলছি আসলে বাস্তবে 32.5%, কিন্তু বাস্তবে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 38.5 বা 40%। তাহলে এই জিনিসটা কিন্তু ব্যবসায়ীদের উপরে কিন্তু এক্সট্রা প্রেসার ক্রিয়েট করবে। এক্সট্রা প্রেসার ক্রিয়েট করতে গেলে যেটা হয় স্বাভাবিক কি হবে, আমার যদি এত টাকা ট্যাক্স দিতে হয়, আমি আমার প্রোডাক্ট কস্টেও কিন্তু একটা চেঞ্জ অটোমেটিক চলে আসবে। তো সেক্ষেত্রে আসলে এই যে রেটের যে চেঞ্জটা আমার মনে হয়নি আসলে খুব বেশি করে, মানে কর্পোরেট ট্যাক্সের রেটের রিডাকশনটা ব্যবসায়ীরা যে খুব বেশি পাবে আমার বাস্তবে আমার সেটা মনে হয় না। তবে হ্যাঁ,
যে জায়গায় একটু রিলিফ আসছে সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্সে। সেখানে মার্জিনাল যারা খুব ট্যাক্স পেয়ার, আমরা অনেক হিসেব করে দেখেছি যে আগে যারা ধরেন 31,000 টাকা পর্যন্ত ছিল তাদের হয়তো ট্যাক্স দিতে হতো না, এখন প্রায় 36 থেকে 37,000 টাকা শ্রেণীতে যারা আছে তাদের কিন্তু ট্যাক্স দিতে হবে না। তো তার মানে তাদের একটু রিলিফ আসবে। আর বাকি কাদের রিলিফ আসবে? বেশি রিলিফ আসবে যারা হাই ট্যাক্স পেয়ার, যেটা মাসুম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসলে আমরা বলি 30% ট্যাক্স রেট, আসলে 30% তো না। হাই রেট ট্যাক্স পেয়ার যারা আছে তাদের সারচার্জ সহ মিলে কিন্তু অ্যারাউন্ড 38 to 39% ট্যাক্স চলে আসে। তো তাদের জন্য কিন্তু একটা বিশাল একটা সাশ্রয় হবে, কারণ তাদের ট্যাক্স রেট ইফেক্টিভলি হয়তো 39% থেকে 32%-এ চলে আসবে। তো এটা তাদের জন্য একটা রিলিফ হবে। তো এই জায়গায় আমরা বলতে পারি যে একটু রিলিফ মেজার্স গুলো নেওয়া হয়েছে ইন টার্মস অফ এবারের বাজেটে। এছাড়া যদি আমরা দেখি যে ধরেন আমরা ব্যবসায়ীরা আসলে কোন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে, ধরেন অনেক ক্ষেত্রে আমরা যে ইম্পোর্ট স্টেজে যে 5% এআইটি দিতে হয় এবং সাথে কিন্তু আমাদের 5% এটি অ্যাডভান্স ট্যাক্সও দিতে হয়, যেটা এবার র মেটেরিয়ালের জন্য 4% করা হয়েছে। তো আমি এই যে বললাম আজকে কলার আসার আগে যেটা বলছিলাম যে ধরেন এই যে এটিটা দেয়া হয় বা এআইটিটা দেয়া হয়, যদি এআইটি দেয়া হয় আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই আইটি কিন্তু আর ব্যবসায়ী কিন্তু ফেরত পায় না। এই এআইটি বিকামস আপনার মিনিমাম ট্যাক্সের আওতায় চলে যায়, কারণ আলটিমেটলি রিফান্ড ক্রিয়েট হয় না। তো এই মুহূর্তে আসলে ক্রান্তিকালীন পরিস্থিতিতে এটা হওয়া উচিত ছিল যে একটু রিলিফ দেওয়ার জন্য 5%টাকে কমানো উচিত ছিল বলে আমি বর্তমান মনে করি। এবং সাথে ভিএটিতে যে পরিবর্তনটা করা হয়েছে, আজকে আমাকে একজন ফোন করে অসম্ভব মানে কি বলবো মানে বলছে ভাই এটা কি ধরনের আইন হলো যে আমাকে 5% থেকে 4% এটি দিয়ে মাল রিলিজ করতে হবে। 3টে শর্ত দিয়েছে, কি আমাকে প্রত্যয়ন পত্র দিতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রত্যয়ন পত্র দিতে হবে, 12 মাস যে আমি ভ্যাট রিটার্ন সাবমিট করেছি সেটা দিতে হবে, আমাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের প্রত্যয়ন পত্র দিতে হবে ভ্যাট অফিস থেকে অ্যারেস্ট হয়ে। বা আমি 1% রিলিফের জন্য আমাকে বারবার যদি সেই ভ্যাট অফিসে গিয়ে প্রত্যয়ন নিয়ে আসতে হয়, তাহলে ব্যবসায়ীদের জন্য আপনি কি মনে করেন না যে এটা তার কস্ট অফ ডুইং বিজনেসটা বাড়িয়ে দিবে? এই এটা দেওয়া দরকার কি ছিল? আপনি তো এই 4% তো তার মানে হাইয়েস্ট ভ্যাট না, তাকে শেষ পর্যন্ত তার ওই ভ্যালু ডিক্লারেশনের উপর কিন্তু তাকে ভ্যাটটা দিতে হচ্ছে। তারপর আমি সাধুবাদ দিতে চাই যে দুটা খুব খারাপ পরিবর্তন আনা হয়েছিল সেটা ফাইন্যান্স অ্যাক্টে রদ করা হয়েছে। তো এই জন্য আমি অবশ্যই এনবিআর এর পলিসি ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এজ ফাইন্যান্স মিনিস্টারকে ধন্যবাদ দিতে চাই যে এগুলো হলে আরো বেশি ম্যাসাকার হয়ে যেত। তো আমাদের হয়তো আরো ডিটেইল আলাপ আছে, আমি সেগুলোতে যাব। তো এদূর পর্যন্ত আমি বলতে পারি যে আমাদের আসলে সহায়তা দেওয়া উচিত ছিল ব্যবসায়ীদেরকে। যেমন আজকেও কিন্তু একটা দিক নির্দেশনা আসছে, আপনি যদি খেয়াল করে দেখেন আজকে এনবিআর থেকে একটা আদেশ আসছে যে অনেক ফাইল কিন্তু টাইম বার্ড, আপনারা জানেন অনেকে কিন্তু আমরা বেরোতে পারছি না, ট্যাক্স অফিসাররাও কিন্তু আসতে পারছে না, তারাও কিন্তু 2 দিন বা 3 দিন অফিস করছে 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য। 30শে জুন কিন্তু ম্যাক্সিমাম ফাইলের টাইম বার্ড। দেখেন যে আদেশটা দিয়েছে, এই আদেশটা স্যারেরা যদি একটু কষ্ট করে 1 সপ্তাহ আগে দিত তাহলে দেখা যেত অনেকগুলো কিন্তু মামলা জট তৈরি হতো না। অনেক ফাইলে একদিন অফিস করে স্যারেরা সব অ্যাপ্রুভাল দিয়ে চলে গেছে। কি জন্য অ্যাপ্রুভাল দিয়েছে? কারণ স্ট্যাটিউটরি একটা টাইম লিমিটেশন আছে। তো এই জিনিসটা আমরা করছি, কিন্তু শেষ মুহূর্তে এসে করাতে হয়তো সেই বেনিফিটটা কিন্তু আমরা অনেকে কিন্তু পাবো না। তো এই জিনিসগুলো একটু প্রোঅ্যাক্টিভ ওয়েতে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা চিন্তা করে যদি করি তাহলে সেটা জনগণের উপকার হবে, ব্যবসায়ীর কাছে এটা আমি মনে করি সেটা অ্যাকসেপ্টেবল হবে বলে মনে করি। তো আপাতত এই পর্যন্ত, আমরা অবশ্যই ডিটেল আলাপে গেলে আরো মানে বিস্তারিত আলাপ করবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সেনাশিস দাদা। আমি একটু এরপরে ডক্টর আহসান এইচ মনসুর স্যারের কাছে আসবো। তার আগে একটু জাস্ট আপনার সাথে অ্যাড করি যে আপনার করোনার ক্রান্তি উত্তরণের জন্য যে ব্যবসা বান্ধব বাজেট হওয়ার কথা ছিল, আপনি যে অবজারভেশন গুলা খুব একদম স্পেসিফিক্যালি বললেন, তাতে তো অনেকটা ব্যবসা বান্ধব হয় না। কারণ আমাদের এক্সপোর্ট, যেটা ফারুক আহমেদ সিদ্দিকী স্যার বলল, প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত হলো। এখন এই এক্সপোর্ট মার্কেট ধরার জন্য তো ব্যবসায়ীদের বিভিন্ন দেশ বিদেশ ঘুরতে হবে। তো তাদের আপনার বিদেশে ভ্রমণ খরচের ব্যাপারে প্রচন্ড রকম একটা নেগেটিভ পলিসি চেঞ্জ আসলো, যেখানে তাকে আলটিমেটলি ট্যাক্স দিতে হবে। তো এগুলা এবং 2.5% যেটা কমিয়েছে, তার সুফলটা কতটা যাবে সেটা নিয়ে আপনি আলোকপাত করলেন। আমি এখন যদি আহসান এইচ মনসুর স্যারের কাছে আসি, স্যার এই একটা ক্রান্তি উত্তরণের জন্য সবচেয়ে বড় যে ব্যাপারটা নিয়ে অনেক মহল থেকে কথা বলছে, এমনিতেই তো বাংলাদেশ হচ্ছে অনেক মানুষের দেশ, এখানে বেকারত্বের হার অনেক ছিল, এখন অনেক পরিমাণ ব্যবসা বাণিজ্য স্যার বন্ধ হয়ে যাবে বলে অনেকে আশঙ্কা করছে। গার্মেন্টসের বিজিএমই এর সভাপতি মহোদয় অলরেডি বলেছে তাদের কিছু ছাঁটাই করতে হবে। তো এই যে ছোট বা ক্ষুদ্র বা মাঝারি
যে স্যার ব্যবসা বাণিজ্যগুলো আছে তাদেরকে সাপোর্ট করার জন্য বাজেটে যে প্রণোদনার তো আগে একটা প্যাকেজ হয়েছিল, বাট প্রণোদনা বাস্তবায়নের জন্য যে স্টেপগুলো আসা দরকার ছিল, বিশেষ করে যে পলিসি রিফর্মগুলো আসার দরকার ছিল, আপনার কাছে মনে হয়েছে কিনা যে এগুলা আছে? এবং এর সাথে আরেকটা ছোট জিনিস যদি স্যার আলোকপাত করেন, যে আমাদের তো স্যার ডিমান্ড লেভেলে ভোক্তাদের কাছে হিউজ পরিমাণে একটা স্যার ড্রপ হয়েছে। তো এই যে মানুষের ক্রয় ক্ষমতা এফেক্টেড হলো, এই ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনি সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ দেখছেন কিনা? কারণ মানুষ যদি না কিনে ব্যবসায়ীরা উৎপাদন করে করবে কি স্যার? ধন্যবাদ। আমি প্রথমেই যেটা বলেছিলাম যে এই ক্রাইসিসটা কিন্তু প্রধানত হয়েছে সংক্রমণ থেকে, কিন্তু এটার ইম্প্যাক্টটা পড়ছে ডিমান্ড সাইড থেকে। অর্থাৎ হঠাৎ করে লকডাউন হওয়ার কারণে এতগুলো লোক বেকার হয়ে গেলে যেটা হয়, তাদের ক্রয় ক্ষমতাটা থাকে না। আর ক্রয় ক্ষমতা যদি না থাকে, যেটাকে আমরা বলি ডোমেস্টিক ডিমান্ড, আভ্যন্তরীণ চাহিদা, সেটা তখন পতন হয়ে যায় বড়ভাবে। এবং বড়ভাবে পতন হলে কলকারখানা তখন প্রোডাকশন করে কি করবে? তখন সাপ্লাই সাইডটা অটোমেটিক্যালি কনস্ট্রেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি সাপোজ ওয়ালটন ফ্রিজ প্রডিউস করতো, কিন্তু ফ্রিজের বিক্রি কেনার মতো লোক যদি না থাকে, তাহলে ওয়ালটন ফ্রিজ প্রডিউস করে কি করবে? তখন ওয়ালটনকে চিন্তা করতে হবে, তাহলে কি আমি এতগুলো শ্রমিক দিয়ে আমি কি করব? এটা হচ্ছে এক ধরনের আভ্যন্তরীণ ডিমান্ড সাইড থেকে। আবার বিজিএমইএ যেটা বলছে, সেটার মধ্যে প্রচন্ড সত্যতা আছে যে বিশ্ববাজারের পরিস্থিতি এখন ভালো নয়, এবং সেখানকার যে পরিস্থিতি, তাতে বাংলাদেশের গার্মেন্টসের যে চাহিদা, সেটা বর্তমানে 50 থেকে 55% চাহিদা আছে। এটা হয়তো খুব দ্রুত বেড়ে 75% পর্যন্ত যাবে, কিন্তু তারপরে কি এটা 100%-এ যাবে কিনা, সেটা নিয়ে প্রচন্ড অনিশ্চয়তা বিরাজ করছে। এবং এই জিনিসটা কিন্তু যদি বেশি দিন চলে, তাহলে বেকারত্ব কিন্তু বাড়তে পারছে ওই সেক্টরেও। তখন এটা হচ্ছে বিদেশি চাহিদার পতনের কারণ। তো দুই দিক থেকে কিন্তু আমরা সংক্রামিত হচ্ছি, বিদেশি চাহিদার পতন এবং আভ্যন্তরীণ চাহিদার পতন। এখন সরকার কি করতে পারত? সরকারের এখানকার রোলটা হচ্ছে, আমরা যদি দেখি পশ্চিমা বিশ্বের দিকেই তাকাই, সেখানে প্রচন্ডভাবে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা সেক্টরকে, ব্যাংকগুলোর মাধ্যমে এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রসেসে, যে কারণে স্টক মার্কেট এত চাঙ্গা হয়ে আছে বিদেশে। আরেকটা কি করেছে তারা? প্রচন্ডভাবে ফিসক্যাল ডেফিসিটকে বাড়িয়ে তারা সেখানে স্টিমুলাস দিয়েছে, যেটাও তাদের যে আভ্যন্তরীণ চাহিদাটাকে চাঙ্গা করে রেখেছে অনেকাংশে। এখন এই জায়গাটাতে আমরা যদি বিশ্লেষণ করি বাংলাদেশের বাজেটকে, তাহলে আমি আগে যেটা বলছিলাম যে আমাদের প্রণোদনা প্যাকেটের সাইজটা হচ্ছে 1,03,000 কোটি টাকা, কিন্তু সরকারের বাজেট থেকে সেখানে কিন্তু দেওয়া হচ্ছে মাত্র 3,000 কোটি টাকা সাবসিডি। এর বাইরে কিন্তু দিচ্ছে না। কাজে যদি বলে, অনেকেই বলছেন যে 3.6% অফ জিডিপি প্রণোদনা প্যাকেজ দেওয়া হচ্ছে, আসলে কিন্তু তা নয়। এটা 3,000 কোটি টাকা, যেটা 0.5%-এরও কম। এটাই হচ্ছে বাস্তবতা। ব্যাংকিং খাত থেকে যেটা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, সেটা 1 নম্বর, এখানে ব্যাংকিং খাত কতখানি দিতে পারবে, তাকে কতখানি লিকুইডিটি সাপোর্ট দেওয়া হবে এবং কতখানি রিস্ক ব্যাংক নিতে চাইবে, এইসব জিনিসের উপর ডিপেন্ড করবে। যেমন ধরুন আমি বলি, যদি আমরা এসএমই খাতের কথাই চিন্তা করি, এটা নিয়ে আমরা বেশ অনেক চিন্তা ভাবনা করেছিলাম। আমাদের ব্যাংক একটা বড় এসএমই লেন্ডার, সবচেয়ে বড় এসএমই লেন্ডার বলতে হবে বাংলাদেশে। এই খাতে এখন ব্যাপকভাবে আমি বলবো যে ডিফল্টিং চলছে, ডিফল্ট কেউ টাকা দিচ্ছে না এবং দেবে না হয়তো। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই পরিবেশে আরো লোন দেওয়াটা কি ব্যাংকের জন্য যুক্তিযুক্ত হবে? ব্যাংক কি সেটা কমফোর্টেবল ফিল করবে? ব্যাংকের বোর্ড কি সেটা কমফোর্টেবল ফিল করবে? এখানে রিস্ক কতখানি? এই রিস্কটাকে কে নেবে? ব্যাংক নেবে না সরকার নেবে? এই জিনিসটা নিয়ে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক একটা প্রস্তাবনা দিয়েছে, সেটা ছিল যে তারা 30% রিস্ক গ্যারান্টি দিবে, পার্শিয়াল রিস্ক গ্যারান্টি যেটাকে আমরা বলি, সেটার মাধ্যমে ব্যাংকগুলো ঋণ দেবে, আপ টু 30% অফ দ্য পোর্টফোলিও তারা কভার করে দেবে। সেই জন্য বাংলাদেশ ব্যাংক 2% করে চাচ্ছে। এখানে সমস্যাটা হলো যে সরকার আবার মার্কেটের সাথে সামঞ্জস্য না রেখে 9%-এর একটা ক্যাপ দিয়ে দিয়েছে। অর্থাৎ এসএমই খাতের লোনের জন্য 9%-এর বেশি ইন্টারেস্ট চার্জ করা যাবে না। কস্ট অফ ফান্ড 6%,
2% যদি আমরা রিস্ক গ্যারান্টির জন্য দেওয়া হয়, থাকে 1%। 1% স্প্রেডে কোনো ইনস্টিটিউশন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্যানট লেড টু এসএমই সেক্টর অর এনি সেক্টর ফর দ্যাট ম্যাটার। এটা হচ্ছে বাস্তবতা। কাজে সরকারকে সেটা নিয়ে ভাবতে হয়েছে। পরবর্তীতে এখন বাংলাদেশ ব্যাংক রাজি হয়েছে 0.5% করতে, তাহলে স্প্রেডটা থাকবে 2.5%। স্টিল নট এনাফ, এটাকে অন্তত পক্ষে আরো 2-3% বাড়াতে হবে, তাহলে পরে ব্যাংকগুলো এসএমই খাতের দিকে এগিয়ে যাবে। এই বিষয়গুলো এখনো আমি যেটাকে বলবো ইনকমপ্লিট অবস্থায় আছে, ডিসকাশন চলছে। যতদিন পর্যন্ত না এবং যত তাড়াতাড়ি এটাকে রিজলভ করা না যায়, এই খাতে কিন্তু ঋণের প্রবাহ শুরু হবে না, এবং সেটা শুরু না হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। স্নেহাশিস বড়ুয়া উনি যেটা একটা বলছিলেন, আমাকে একটা প্রশ্ন করেছিলেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি সেটা কিছুদিন আগে সিপিডির একটা অনুষ্ঠানে ছিলাম, এবং সেখানে আমাদের মাননীয় প্ল্যানিং মিনিস্টার মান্নান ভাই ছিলেন। ওনাকে আমি বললাম, দেখুন যেভাবে আমাদের বাজেট দিন দিন রেভিনিউ দিন দিন সংকুচিত হচ্ছে, তাতে তো আপনার যে এডিপিটা যেটা হচ্ছে এই বছরের যে এডিপি, সেটা পুরোটাই ধার করা। 2,09,000 কোটি টাকা এডিপি পুরোটাই ধার, কারণ ডেফিসিট ফাইন্যান্সিং ওটা সমান বা বেশি। কাজেই অলরেডি গভর্নমেন্ট একটা স্টেটে চলে আসছে যে পুরো বিনিয়োগ কার্যক্রমই হচ্ছে ধার করা পয়সা। এই হারে যদি চলতে থাকে, সরকার 2010 সালে যখন ক্ষমতা এসেছিল তখন ট্যাক্স টু জিডিপি রেশিও ছিল 11%। 6-5 প্ল্যানের সময় প্রস্তাবনা করা হয়েছিল যে এটাকে বাড়িয়ে 11 থেকে 15-15.5% করা হবে। সেটা না হয়ে এটা 12% পর্যন্ত উঠেছিল, কিন্তু তার পরবর্তীকালে এটা 2019 সালে এই পরিমাণ কমতে 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 এটা 8.6% নেমেছে, এবং এই বছরের IMF এর হিসাব হচ্ছে এটা 7% নামবে। তাহলে খুব বেশি দিন লাগবে না, সরকারকে ধার করে বেতন দিতে হবে। এই অবস্থার দিকে কিন্তু আমরা যাচ্ছি। আমরা কিন্তু এখন পর্যন্ত এনবিআর এর সংস্কার কার্যক্রম আমরা করি নাই। এই গভর্নমেন্টের আমলে কোনো সংস্কার হয় নাই। যে ভ্যাট আইন করা হয়েছে এমনভাবে ওটাকে মোচড়ানো দোমড়ানো করা হয়েছে, এটা একটা অপসংস্কার, এটা কোনো সংস্কার নয়। 2012 সালের আইনে অ্যাডভান্স ভ্যাট অমুক তমুক এগুলো অনেক কিছু ছিল না, সেগুলোকে ঢুকানো হয়েছে, মাল্টিপল রেট করা হয়েছে, মাল্টিপল স্টেজ ভ্যাট করা হয়েছে। এটাকে একেবারেই আমি বলবো ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে। এই ধরনের একটা আইন দিয়ে কর প্রশাসন চালানো যায় না। প্রশাসনিক সংস্কারের কথা হয়েছিল, সেই প্রজেক্টটা থমকে গেছে, সেই প্রজেক্টটাকে বাস্তবায়ন করা যায় নাই, করা হয় নাই। এনবিআর চলছে 1947 সালে ব্রিটিশ আমলের আগে যেভাবে এনবিআর চলতো রাজস্ব সিস্টেম, ঠিক সেইভাবেই চলছে। 2020 সালে বাংলাদেশ যেখানে এটা $300 বিলিয়ন ইকোনমি, সেটা কিন্তু ওইভাবে প্রশাসন করলে চলবে না। পৃথিবীর কোনো দেশ এইভাবে জিওগ্রাফিক্যাল সিস্টেমে প্রশাসন চালায় না এখন আর, কিন্তু আমরা সেটা চালিয়ে যাচ্ছি। আমি সরকারকে এটুকুই সবসময় বলি যে এইভাবে চললে আর কিছুদিন পরেই সরকারের জন্য তাদের সিভিল সার্ভিসের বেতন দেওয়াটা কষ্ট হয়ে দাঁড়াবে, পেনশন দেওয়া কষ্ট হয়ে দাঁড়াবে, ঋণ ডেট সার্ভিসের ইন্টারেস্ট যেটা অলরেডি এনবিআর যে কালেক্ট করে তার 25% কিন্তু অলরেডি সুদ দিতেই চলে যায়। কাজেই আমাদেরকে ভাবতে হবে যে আজ থেকে 5 বছর বা 3 বছর পরে সরকার কিভাবে তার প্রশাসন চালাবে, কোথা থেকে অর্থ সংগ্রহ করবে। ধার করে আমি পেট চালাতে পারি, কিন্তু ধার করে তো আমি খাসির মাংস কিনতে যাব না, বা বিরিয়ানি করতে যাব না। সরকার তো ধার করে বিরিয়ানি করছে। তারা যেভাবে সরকারি প্রশাসনের খরচ বাড়িয়ে যাচ্ছে, পেনশনের খরচ বাড়িয়ে যাচ্ছে, সবকিছুই বেড়ে যাচ্ছে দ্রুত। এটা কিন্তু অভূতপূর্ব একটা বৃদ্ধি হয়েছে গত কয়েক বছরে। সবাইকে প্লিজ করা হচ্ছে প্রশাসনের, কিন্তু সরকারের হাতে অর্থ নাই, সরকার সংগ্রহ করতে পারছে না। এইভাবে কিন্তু বেশি দিন চালানো মুশকিল হবে। আমি যেটা বলবো, সরকারকে সবসময় বলে আসছি, এখনো বলবো যে সময় এখনো আছে, রিফর্ম করুন এনবিআরকে, কঠোর হস্তে অটোমেশন করতে হবে, সিস্টেম ইমপ্রুভ করতে হবে। তাহলে আমরা আবার এই 8% থেকে আমরা 16% যেতে পারবো, এবং সেটা যখন পারবো আমরা তখন স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি করতে পারবো, শিক্ষা খাতে করতে পারবো, সামাজিক বেষ্টনীতে করতে পারবো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার সব ব্যয় করতে পারবো।
তখনই বাংলাদেশ উন্নয়নের পথে সত্যিকারের দীর্ঘমেয়াদীভাবে স্থায়ীভাবে যাত্রা চালিয়ে যেতে পারবে। তা না হলে এই যাত্রা কিন্তু সম্ভব নয়, এসডিজির বাস্তবায়ন সম্ভব হবে না। আমাদের যেসব পরিকল্পনা আছে ধার করা পথ দিয়ে বেশি দিন পোলাও কোরমা খাওয়া সম্ভব নয় বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার ইস্যুটা স্যার। আমরা যদি স্যার একটু আলোকপাত করি স্যার, এই যে ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে, যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে সাস্টেনেবল করার জন্য সর্বমহল থেকে, বিশেষ করে আমাদের যারা প্রাইভেট সেক্টরের থিঙ্ক ট্যাঙ্ক ছিল, তারা কিন্তু জোরে সোরে বিগত 1 দশক তো খুব গলা উঁচু করে সরকারকে বলছিলেন যে ট্যাক্স জিডিপি রেশিও না বাড়ালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এটা কখনো টেকসই হবে না। অনেকে স্যার খুব ভালোভাবে স্যার মালদ্বীপের উন্নয়নের কথা বলছে, আরো অনেক দেশের উন্নয়নের কথা বলছে, যেখানে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন এক সময় অনেক বেশি বুদ্বুদের মতো বেড়ে উঠলেও সেটা পরবর্তীতে টেকসই হয়নি। আমরা ফারুক আহমেদ সিদ্দিকী স্যারের কাছে আসবো একটু স্যার। আপনার কাছে পার্টিকুলারলি স্যার দুটো ইস্যু নিয়ে আলাপ করবো স্যার। এবছর এই যে করোনা ক্রান্তি উত্তরণের জন্য বাজেট যেটাকে বলছে, এবং 10,000 কোটি টাকা আপনি যেটা বললেন যে করোনা মোকাবিলার জন্য বরাদ্দ রাখছে, এখানে আরেকটা পার্টিকুলার ইস্যু ছিল হচ্ছে স্যার যে যেসব মানুষ স্যার আগে মার্জিনাল পোস্ট ছিল বা আপনার পোর্ট ছিল, তারা তো অনেকে স্যার তাদের অবনমন হয়ে তারা মার্জিনাল পরে চলে যাবে, এবং অনেকের স্যার হয়তো আপনার দিন এনে দিন খেতে পারবে না। তো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সোশ্যাল সেফটি নেটের কিছু কথা বলা হয়েছে। দেখা যাচ্ছে যে সরকার সামাজিক সুরক্ষা খাতে 27,706 কোটি টাকা স্যার বরাদ্দ রেখেছে, যেটা টোটাল বাজেটের 4.89%। বাট আবার যারা অ্যানালিস্ট যারা অ্যানালাইসিস করে, তারা অনেকে আশঙ্কা করে বলছেন যে এই 27,706 কোটি টাকার বৃহৎ অংশ চলে যাবে সরকারের যে কর্মচারী আছে তাদের পেনশন ব্যয়ের জন্য স্যার। তো এখানে একটা কনসার্ন থেকে যায় স্যার, নাম্বার 1। নাম্বার 2, যেটা আমাদের ডক্টর আহসান মনসুর স্যারও বললো যে সরকারি ব্যয় মেটাতে হয়তো আপনার সরকারকে ধার করে চলতে হবে। এই করোনার সময় তো স্যার সরকারি ব্যয়ে কিছুটা রিফর্ম আনা যেত, কেন স্যার সেটাও আনা হলো না? এ ব্যাপারে যদি একটু আপনি আলোকপাত করতেন। আমি ডক্টর মনসুরকে প্রথমে ধন্যবাদ দেব যে তিনি বিশদ আলোচনা করেন এবং তার প্রায় প্রতিটি ব্যাপারেই তার সাথে একমত। জাতীয় রাজস্ব বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে যখন প্রতি বছর রেভিনিউ কিন্তু বেড়েছে অনেক, আমরা যদি 70 দশকের সঙ্গে তুলনা করি অনেক বেড়েছে, কিন্তু জিডিপির তুলনায় এই রেশিওটা কিন্তু আমরা বাড়াতে পারছি না। এর প্রধান কারণ আমার মনে হয় বিভিন্ন জায়গায় যে রিফর্মস গুলো করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে, প্র্যাকটিক্যালি কিছু সফটওয়্যার নিয়ে এসে সামান্য কিছু, আর কোনো রিফর্মসই হয়নি। উনি বলেছেন, যথাযথভাবে বলেছেন যে 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড যেখানে ছিল সেখানেই আছে, যেই পদ্ধতিতে অ্যাসিস্ট্যান্ট গুলো হতো সেখানেই আছে। এবং বিশেষ করে আয়করের ব্যাপারে আরো একটা ব্যাপার আমি পয়েন্ট আউট করতে চাই, যে জিডিপির একটা বিরাট অংশ আয়করটা কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স হয়ে গেছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় আমরা অ্যাট সোর্স ট্যাক্স কালেকশন করছি অথবা ডিডাক্ট করছি। এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু যখন এটাকে ফাইনাল সেটেলমেন্ট করে দেওয়া হচ্ছে তখন কিন্তু এই দায়টা আর করদাতা থাকছে না, এটাকে কনজিউমারের উপর শিফট করে দিচ্ছে। যেমন আমি যদি কমার্শিয়াল ইম্পোর্ট করি, আমাকে ভ্যাট দিতে হচ্ছে, কাস্টমস ডিউটি দিতে হচ্ছে, সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হচ্ছে, এআইটি দিতে হচ্ছে। যে ইম্পোর্টার সে কিন্তু সবগুলো একসাথে করে কস্টিং এ ফেলে এটাকে কনজিউমারের উপর দিয়ে দিচ্ছে, সে নিচে করে ট্যাক্স দিচ্ছে না। আবার কন্ট্রাক্টর যখন তার ব্যাংক থেকে দেখার বিল থেকে 4% বা 6% কেটে নেওয়া হচ্ছে, এটা কিন্তু সে আগে থেকে এস্টিমেট করে রেখেছে
সুতরাং গভর্নমেন্ট ইজ পেইং ইটস ওন ট্যাক্স। এই জিনিসটা আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার আছে, এবং অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার হাতে নেওয়া উচিত, যে কি জন্য, কিভাবে এটাকে অন্ততপক্ষে জিডিপির 12% থেকে 15% ট্যাক্স আদায় করার জন্য উপযোগী একটা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হয় পারা যায়, এবং এর জন্য যথেষ্ট রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে। এখানে বলা হয়েছে এক সময় যে কি মাসুম সাহেব বললেন নাকি যে 10% যে আমরা কালো টাকা আদায় করছি এটা অনৈতিক শুধু না, এটা আইনের দিক থেকেও প্রস্তুত হয়ে যায়। এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলছি যে প্রথমে যখন এই ধরনের আনট্যাক্স মানি ডিক্লেয়ার করা হতো বা ব্ল্যাক মানি ডিক্লেয়ার করার ঘোষণা দেওয়া হতো, এটা আমার মনে হয় 1969 সাল থেকে শুরু হয়েছে, এবং প্রতিটা মার্শাল লর পরে একটা মার্শাল ল ডিক্লারেশন হচ্ছে। 69 হয়েছে, 76 হয়েছে, 82 হয়েছে। এগুলো সবগুলো কিন্তু সিভিল আইনের অংশ ছিল না, এক্সট্রা মার্শাল ল আইনের মাধ্যমে এই ব্ল্যাক মানি গুলোকে হোয়াইট করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এরপরে এরশাদের আমলে এই জিনিসটাকে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের মধ্যেই জেলে সাজানো হতো, এবং তারপরেও 1907-08 কিন্তু বলা হয়েছিল যে নর্মাল রেটে ট্যাক্স দিতে হবে, এবং কোন অপরাধমূলক কাজ করলে সেই ডিক্লারেশনটা এখানে ইনক্লুড করা হবে না, শুধুমাত্র যে ইনকামটা আমি সৎ পথে করেছি সেইটাই ডিক্লেয়ার করা যাবে। কিন্তু সেখান থেকে এবার কিন্তু আবার অনেক পথ চলে এসেছি, এটা একটা নৈতিকতার একটা বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। দ্বিতীয়ত আমি যেটা বলছিলাম যে এটা হাসান মুসা সাহেব বিশদভাবে আলোচনা করেছেন, আমার মনে হয় আর আলোচনার দরকার নাই, যে ক্রয় ক্ষমতা যদি না থাকে মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, গ্রামীণ মানুষের, তাহলে এটা প্রোডাকশন কমে যাবে এবং এটাতে আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হবে এবং একটা ভয়াবহ দিকে অর্থনৈতিক দিকে এগিয়ে যেতে পারি। সেটা তো আছেই। এটা ছাড়াও ব্যাংকের যে সমস্যা, উনি নিজে কোথায় কোনো একটা ব্যাংকের চেয়ারম্যান আছেন, তো উনি আমার চাইতে অনেক ভালো জানেন যে বর্তমানে ব্যাংকে যে অ্যাভারেজ এনপিএল বলা হচ্ছে 11% বা 12%, আসলে আমরা এসএমই অ্যাকাউন্ট এবং অন্যান্য সমস্ত কিছু যে যদি যোগ করি তাহলে এনপিএল এর পরিমাণ প্রায় 25% হয়ে দাঁড়াতে ধারণা করা হয়। এবং এবছর যেহেতু ব্যবসা খুব মন্দা যাচ্ছে, সুতরাং সামনের বছর রিকভারি পুয়ার হবে বলে ধারণা করা হয়, সুতরাং এই এনপিএল এর পরিমাণ আরো বেড়ে যাবে। স্যার আপনাকে যদি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করি স্যার, যদি একটু অ্যালাউ করেন স্যার, যে এই বাজেটে স্যার যে উন্নয়নের টার্গেট ধরা হয়েছে, এটা করার জন্য প্রাইভেট সেক্টরের যে ইনভেস্টমেন্ট আসা দরকার, সেই ইনভেস্টমেন্ট আকর্ষিত করার জন্য স্যার আপনার কাছে কোনো স্পেসিফিক বা সুনির্দিষ্ট পদক্ষেপ আপনি পেয়েছেন কিনা বাজেটে স্যার? দেখেন, বেসরকারি বিনিয়োগ সম্বন্ধে বোধহয় আপনি বলছেন। বেসরকারি বিনিয়োগ কিন্তু এবছরই অত্যন্ত মারাত্মক ভাবে কম পড়ে গেছে, 22-23% থেকে বোধহয় এটা অর্ধেক হয়ে গেছে। সুতরাং সামনের বছর যদি করোনার এই সমস্যাটা অব্যাহত থাকে তাহলে বেসরকারি বিনিয়োগের একটা দারুণ খারাপ অবস্থা সৃষ্টি হবে, এবং এরপরে আমাদের যে জব ক্রিয়েশন এর উপরে একটা এফেক্ট করবে, এবং দ্যাট উইল অ্যাড টু দি প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, যেটা আমরা আশঙ্কা করছি। তো এটা ছাড়াও ব্যাংকে যদি এনপিএল বাড়ে, ব্যাংকে যদি নতুন করে রিস্টার্ট করতে বলা হয়, মানুষের অবস্থার জন্য ব্যবসা যেহেতু মন্দা যাচ্ছে, সুতরাং রিকভারি যদি আরো পুর হয়ে যায় তাহলে ব্যাংক কোথা থেকে সরকারকে যে বিরাট যে ডোমেস্টিক লোনের ব্যবস্থা করেছিল বোধহয় 1,90,000 কোটি অর্থনীতির, এই টাকাটা কোথা থেকে পরিশোধ করবে আমি জানি না। দ্বিতীয়ত, এই টাকা ধার করে যে তারা লোন দিবে, এই লোনটা যদি রিকভারি না হয় সেখানে একটা বড় ধরনের রিস্ক।
সুতরাং ব্যাংক অলরেডি একটা ফ্র্যাজাইল স্টেটে আছে, এটাকে আমরা আরো যদি রিস্ক মধ্যে ফেলি বা চ্যালেঞ্জের মধ্যে ফেলি, সেটার পরিণতি কি হবে আমার ঠিক জানা নাই। যারা ব্যাংকার এটা আরো ভালো করতে পারবেন। আমি মনে করি যে সরকারের এখন সম্পূর্ণ কনসেন্ট্রেট করা উচিত রিসোর্স জেনারেশনের উপরে। রিসোর্স জেনারেশন না হলে কোথায় থেকে খরচ করা হবে? উনিকা বলেন যে আমাদের দেশের যে জিডিপি, এতে থেকে অনেক দেশে এই জিডিপিতে আরো বড় এডিপি করে। সেটা সম্ভব হয় এই জন্য যে সেখানে ট্যাক্স জিডিপি টু ট্যাক্স রেশিও অনেক হাই, সুতরাং গভর্নমেন্টের রিসোর্সটা বেশি। আমাদের গভর্নমেন্টের রিসোর্স এত পুয়ার যে এখানে যেমন মন্ত্রী সাহেব বলেছেন যে এন্টায়ার এডিপি আমরা ধারের উপর নির্ভর করছি, অর্থাৎ আমরা প্রায় 30 বছর আগে ফিরে গেছি। তো এই সমস্যাগুলো যে কিভাবে মিট করবে, এটার জন্য আমার মনে হয় আমাদের একটা স্ট্র্যাটেজি, কিভাবে আমরা এটা এগোবো, এটা নির্ধারণ করা উচিত। এবং এই পরিস্থিতিটা কিন্তু এখনো ফ্লুইড আছে, কারণ এই করোনা ভাইরাস শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, কতদিন লাগবে। যদি টিকা বেরিয়ে যায় তারপর তাহলে হয়তো আরো দ্রুত রিকভার করতে পারবো। যদি সেটা না হয়, যদি এটা আরো 4 মাস 5 মাস 6 মাস কন্টিনিউ করে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটা জানি। ধন্যবাদ স্যার। আমরা একটু স্যার আমরা যদি একটু মাসুম ভাইয়ের কাছে আছি, মাসুম ভাই আপনার কাছে যে প্রশ্নটা থাকবে, এই বাজেটে আইনগত দিক থেকে আরেকটা উল্লেখযোগ্য চেঞ্জ যেটা আছে যে বাংলাদেশের অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ সবসময় ধরা হয় যে বাইরে টাকা পাচার হয়ে যায়, যেটা আজকেও একটা পত্রিকায় আমরা জানতে পারলাম যে বাংলাদেশ গরিব হচ্ছে, সুইস ব্যাংক অনেক ধনী হচ্ছে। এবং আমরা বিভিন্ন পত্রিকান্তরে জানতে পারি কানাডায় হচ্ছে বেগমপাড়া, বা আপনার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের কথা বলেন, বা আপনার উন্নত দেশগুলো কিন্তু কিছু কিছু ট্যাক্স হ্যাভেন দিয়ে আপনার আমাদের মতো যারা গরিব দেশ বা উন্নয়নশীল দেশ সেখান থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে যাচ্ছেন। এবং আমাদের এখানে অর্থনীতির আরেকটা জিনিস যেটা আহসান মনসুর স্যার খুব ভালোভাবে বলে যে আপনার বড় লোকের সংখ্যা এবং গরিবের সংখ্যা, এই দুটো আপনার কিন্তু খুব ক্রমবর্ধমান, এই দুটোই বাড়ছে। গরিবের সংখ্যা যেমন অনেক বেশি বাড়ছে, বড় লোকের সংখ্যাও অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং এই যে আপনার বিলিয়নার বা মাল্টি বিলিয়নার, তারা কিন্তু অনেকেই টাকা বাংলাদেশে রাখছেন না, এবং এটা না রাখার মাধ্যম হিসাবে তারা দেখা যাচ্ছে ওভার ইনভয়েসিং করছেন, আন্ডার ইনভয়েসিং করছেন। যেমন রেভিনিউ ক্ষেত্রে তারা আন্ডার ইনভয়েসিং করছেন, যেটা বাংলাদেশে টাকা আনতে হয়, যেটা আবার বাংলাদেশ থেকে টাকা পরিশোধ করতে হয় ইম্পোর্টের ক্ষেত্রে, সেখানে ওভার ইনভয়েসিং করে টাকা পাঠিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারে এবারে বাজেটে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসছে যে 50% পরিমাণ একটা ট্যাক্সের ব্যবস্থা রাখছে। তো এটা বাংলাদেশের যে অন্য অন্য আইন আছে সেটার সাথে এটা কি পরিমাণ আপনার সিঙ্কড হয়েছে বলে আপনার কাছে পার্টিকুলারলি মনে হচ্ছে? আপনি যদি একটু আলোকপাত করতেন। আচ্ছা মাহমুদ ভাই, আমি একটু এইটা আসতেছি, একটু আমি দুইটা পয়েন্ট স্যারদের দুইটা পয়েন্ট আমি একটু টাচ করে আসতে চাচ্ছি, একটু যদি টাইম অ্যালাউ করে। সেটা হলো যে আমাদের যেহেতু ট্যাক্স নিয়ে কথা হচ্ছে, আপনি দেখেন আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছি, কিন্তু সেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতে গিয়ে যেখানে যে ইন্টারনেট ইউজার, আপনি যদি বিটিআরসির যে লাস্ট যে ডেটা, সেখানে আমরা 10 কোটি আমাদের ইন্টারনেট ইউজার, সেইখানে এই 5% যে এসডি ইম্পোজ করা হলো, তো এই 5% এসডি ইম্পোজ করাতে কি হচ্ছে, এই যারা ডিজিটালাইজেশনের দিকে যাবে, বা ধরেন যে স্টুডেন্ট, আমি আপনি হয়তো বা এফেক্টেড হব না, যারা গরিব স্টুডেন্ট বা গরিব যাদের আয়ের সীমিত অবস্থা আছে, তাদের ক্ষেত্রে এটা এফেক্টেড হবে। এবং ওই ডিজিটালাইজেশনের যে ড্রিম দেখছি আমরা বাংলাদেশের, সেইখানে কিন্তু ব্যাঘাত ঘটবে। অথচ এই জিনিসটা কিন্তু গভর্নমেন্টের অবশ্যই চিন্তা করা উচিত ছিল যে ইন্টারনেটে আমরা কেন এসডি অ্যানাদার 5% এখানে বাড়াচ্ছি, এটা বোধহয় রাইটলি ইম্পোজ হয়নি। এইটা যেহেতু স্যাররা আলোচনা করছে, আমি জাস্ট এই পয়েন্টটা আমার মনে হলো একটু অ্যাড করি। আরেকটা পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো প্রাইভেট ইনভেস্টমেন্ট। আপনি দেখেন আমরা কিন্তু গত বছরের বাজেট থেকে
আমরা সৌভাগ্যবান একদিক থেকে আমরা বলি, সেটা হলো যে আমাদের যে কমার্স মিনিস্টার, আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার, আমাদের যে প্রাইম মিনিস্টার যে অ্যাডভাইজার, এবং ক্যাবিনেটে অনেক মিনিস্টার যারা কিন্তু এই প্রাইভেট সেক্টর থেকে আসা এবং এই ব্যক্তি খাতের তারা রিপ্রেজেন্টেটিভ। তো তারা ব্যক্তি খাতের কিন্তু আগে কিন্তু যারা এই বাজেট রূপায়ণ করতো, মোস্ট অফ দিন যেটা ছিল যে আমলাতান্ত্রিক একটা প্রসিডিওর ফলো আপ করা হতো। কিন্তু এবার এই দুবারই কিন্তু প্রথম আমরা দেখলাম যে যারা ব্যক্তি খাত থেকে যাওয়া, কিন্তু তারা ব্যক্তি খাত থেকে যে 5-6 বছর আগে আমাদের এখানেই আপনার প্রাইভেট ক্রেডিট গ্রোথ ছিল প্রায় 18 to 19%, সেটা কিন্তু এখন 8% এর নিচে চলে আসছে। আবার আপনি যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট ইয়েতে দেখেন, সেটা লাস্ট ইয়ারও কিন্তু 24%, এবার সেটাকে ধরা হচ্ছে 12%। তাহলে আবার গ্রোথে দেখাচ্ছে যে নেক্সট ইয়ারে আমাদের এটা নাকি ডাবল হবে, এবং ক্রেডিট গ্রোথও দেখাচ্ছে 16%। তো এই জায়গাটা আমার মনে হয়, যেটা স্যাররা অলরেডি আলোকপাত করেছে, আমি জাস্ট মনে হলো একটু হাইলাইট এই পয়েন্টটা একটু রেইজ করি। এখন মাহমুদ ভাই, আপনার যে পয়েন্টটা যেটা আপনি বলছেন যে বাজেটে বক্তৃতায় যে কথাটা আসছে যে 50% ফাইন করে যদি মানি লন্ডারিং, ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েসের বা ফেক ডকুমেন্ট আকারে যদি কোনো ধরনের মানি পাচারের সাথে ইনভলভ ধরা পড়ে, তাহলে অনলি 50% জরিমানা করেই ছেড়ে দিবে। কিন্তু এটা কিন্তু কমপ্লিট স্ট্রেইট কন্ট্রাডিক্ট করে আমাদের যে, আপনি দেখেন যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012, এখানে সেকশন 24 স্পেসিফিকলি আপনার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা বাংলাদেশ ব্যাংকেরই একটা ইউনিট, এবং তাদের কাজই হলো প্রত্যেকটা ব্যাংকে এক একটা করে ইউনিট বা কমিটি করা, এবং এই যে কোনো ট্রানজাকশন যেটা সাসপিশিয়াস, এইটাকে ফলো করা, মনিটর করা, ইভেন তারা ফ্রিজও করে দিতে পারে বা ওই ট্রানজাকশনটা সাসপেন্ডও করে দিতে পারে যদি তারা ইনভেস্টিগেশনে এটা পায় যে এটা কোনো ধরনের মানি লন্ডারিং এর সাথে ইনভলভ হয়েছে। এবং সেটা কিন্তু তাদেরকে সেই পাওয়ারটা আমাদের সেকশন 23-তে দেওয়া আছে। এবং এই যদি পাওয়া হয় ইনভেস্টিগেশনের পরে, তাহলে তাদের যে পানিশমেন্ট রাখা হয়েছে যেটা সেকশন 4-এ, সেখানে বলা আছে যে 4 ইয়ার্স থেকে 12 ইয়ার্স পর্যন্ত তাদের ইমপ্রিজনমেন্ট, যেটা জেল হবে, এবং যেই টাকাটা পাবে এই পুরো টাকাটাই গভর্নমেন্টের, এটা ফরফিট হয়ে গভর্নমেন্টের কোষাধারে চলে যাবে। তো আপনি যেই আইনটা অলরেডি এক্সিস্ট আছে এবং যে আইনটা অলরেডি অনেক হার্শ, সেইটাকে আপনি সুপারসিড করে আপনি অনলি 50% ফাইন, যেটা বলছে যে ইভেন যে আমাদের যে বাজেট স্পিচে যে আইনগুলি অ্যামেন্ডমেন্ট করা হবে, তো এইটা আমার মনে হচ্ছে যে অনেক সফট হয়ে যাবে। এবং আপনার যদি এই আইনে যদি মানি লন্ডারিং এও কাভারিং না হয়, যদি তারা আপনার দুর্নীতি দমন কমিশনেরও যদি অ্যাসিস্ট্যান্স চায়, তাহলেও দুর্নীতি দমন কমিশন অ্যাক্টের 2004-এর আমাদের যে সেকশন 20, যেখানে কমিশনকে পাওয়ার দেওয়া আছে যে কমিশন যে কোনো ইস্যুর উপরে ইনভেস্টিগেশন করতে পারবে, এবং সেই ইনভেস্টিগেশন করে যদি তারা প্রমাণিত মোটামুটি ভাবে যদি কনফার্ম হয় যে হ্যাঁ এই ধরনের মানি লন্ডারিং বা এই ধরনের করাপশন ইনভলভ, তখন তারা ওই ব্যক্তিকে অ্যারেস্টও করতে পারবে, যেটা সেকশন 21-এ কোর্টের অ্যাপ্রুভাল নিয়ে। এবং আপনার 27-এ খুব হার্শ পানিশমেন্ট, যে এই টাকাটাও তো ফরফিট করবে, প্লাস 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হতে পারে। তো আমাদের যে এক্সিস্টিং আইন আছে, সে আইন কিন্তু অনেক হার্শ, এবং আপনার আমাদের যে কনস্টিটিউশনের যে স্পিরিট বা অবজেক্ট, সেখানে কিন্তু স্ট্রেইট বলে দিচ্ছে যে কোনো কন্ট্রাডিক্টরি আইন কিন্তু আপনি করতে পারবেন না। তা যেহেতু অলরেডি একটা আমাদের আইন আছে যেটা রিপিল হয় না, তো আমাদের যে আর্টিকেল 7-এর যে স্পিরিট, যে আপনার যে আইন আছে সেই আইনের সাথে কোনো আইন যদি কন্ট্রাডিক্ট করে, সেই আইন আপনি করতে পারেন না। তো আমি এইটা যেহেতু আমাদের ফাইন্যান্স মিনিস্টার বলেছে যে এটা জীবিকার জন্য বাজেট, এটা সে খরচের কথা শুধু চিন্তা করেছে, আয়ের কোনো কথাই চিন্তা করেনি, সেই জন্য সেই বাজেট প্রিপেয়ার করেছে। বাট আমার কাছে মনে হচ্ছে তাছাড়া এইটা এই আমাদের যে স্পিড কনস্টিটিউশনের, সেটার সাথে ডাইরেক্ট কনফ্লিক্ট করে। ধন্যবাদ মাসুম ভাই। আমি একটু সেনাশির দাদার কাছে আসবো। দাদা, ছোট একটা ইস্যু যদি আপনি একটু ছোট করে অল্প সময় অ্যান্সার দেন, যে এই বাজেটের একটা
এটা সবসময় থাকে, এই বাজেটে আরো উল্লেখযোগ্যভাবে দেখা দিচ্ছে যে ইনডাইরেক্ট ট্যাক্সের উপর সো মাচ অফ ডিপেন্ডেন্সি দেখা যাচ্ছে। 20-21 সনের যে বাজেট করা হলো সেখানে প্রায় 51% মতো ইনডিরেক্ট ট্যাক্সে আসবে, এবং যেটা 19-20 রিভাইজ বাজেট করা হয়েছে সেখানেও 45%। তো একটা দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য, যেখানে আমরা বলছি আমরা মধ্যম আয়ের দেশে চলে গেছি, সেখানে ইনডিরেক্ট ট্যাক্সের উপর এরকম ডিপেন্ডেন্সিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা মাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবার কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি অবশ্যই আপনার এই অ্যান্সারটাতে আসবো, তবে আমি একটু, যেহেতু একটা বিষয় নিয়ে একটু আলাপ হচ্ছে, এই বিষয়টা আমি মনে করি একটু চাচাপন করলে হয়তো একটু মানে ভালো হতে পারে, যদি সময় থাকে আর কি। হ্যাঁ, তো ধরেন আমরা আসলে এই কালো টাকা সাদা নিয়ে আমরা বলছি। তো আমার যতদূর মনে পড়ে, কারণ আমি এই সিএ পড়তে আসি সেই 2001-এ শেষের দিকে, আফটার মাই গ্রাজুয়েশন। তখনই কিন্তু আসার পর আমরা এই জিনিসটা দেখি যে প্রথম শুনি যে কালো টাকা সাদা করার স্কিমটা আসলো আর কি 2001, 2, 3 বছরই ছিল। তো আসলে দেখেন, আপনি যদি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে দেখেন, এটা কিন্তু আছেই, মানে সেটা নর্মাল রুটে হোক স্পেশাল রুটে হোক, এটা কিন্তু আছেই, এবং এত বছর ধরে এটা চলে আসছে। তো আমাদের যে সমস্যাটা সব জায়গা থেকে আমরা দেখছিলাম, যে আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলো যদি বিবেচনা করেন, যে ধরেন ইন্ডিয়াতে যদি একটা আনডিসক্লোজ মানিকে লিগালাইজ করতে হয়, একজনকে কিন্তু প্রায় 45%-এর মতো ট্যাক্স দিতে হয়, মানে ট্যাক্স, সারচার্জ এবং পেনাল্টি মিলে, মানে 100 টাকা সাদা করলে তাকে 45% ট্যাক্স দিতে হয়। এই যদি ইন্ডিয়াতে কিন্তু এই স্কিমটা পপুলারিটি অনেক কম। তার সাথে যদি আপনি পাকিস্তানকে তুলনা করেন, পাকিস্তানে মাত্র 4% দিতে হয়, এবং দেখবেন এই আপনার এই স্কিমটা পাকিস্তানে কিন্তু খুবই পপুলার। আমরা জানি ওদের করাপশন রেট অনেক হাই, এবং সরকারও কিন্তু বিশাল আকারের একটা কিন্তু ট্যাক্স পেয়ে থাকে। তো আমাদের যে যে সেকশনস ছিল 19 আপনার পেন্টা বি, যেটা আমাদের এবার 19 পেন্টা এ এবং কোয়াড্রাপল এ আনা হয়েছে, এখানে কিন্তু 10% আছে, আর এরিয়া বেসিস কিছু ট্যাক্স আছে। আমি বাস্তবিকতা আমি কখনো এই ধরনের স্টেপসকে পার্সোনালি সাপোর্ট করি না, বাট অর্থমন্ত্রী তার বক্তৃতায় কিন্তু বলেছেন যে এটা একটা আনপ্রেসিডেন্টেড টাইমস, এই জন্য হয়তো একটা আনপ্রেসিডেন্টেড মেজার্স ওনাকে নিতে হয়েছে। তো এই জন্য কি কস্ট অফ আপনার লিগালাইজিং মানি যদি অনেক হায়ার হয়, তখন অনেক ক্ষেত্রে অনেকে এই স্কিমটা নিতে চায় না। তো স্যার ফারুক আহমেদ সিদ্দিকী স্যার অবশ্যই যথার্থ বলেছেন যে অতীতের আমাদের অভিজ্ঞতাটা ভালো না। আমরা ঠিক আসলে জানি না আসলে ভবিষ্যতে আসলে কতটুকু সাদা হবে এই 10%-এ আনার মাধ্যমে। তো দেন আমি, আপনি যে বিষয়টা বলতে চাচ্ছিলেন যে ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে, এখানে কিন্তু সামারিটা আমাদের আসানিজ মনসুর স্যার কিন্তু বলে দিয়েছেন। দেখেন, আমরা অ্যাকাউন্টেন্ট, আমরা কিন্তু মাঠ পর্যায়ের কর্মী, আমরা অনেকগুলো কোম্পানির সাথে কিন্তু ডাইরেক্টলি ইনভলভ আছি। 1991 সালের আইন আর 2012 সালের আইন আপনি যদি চিন্তা করেন, যে এই আইনটা আনা হয়েছে কিন্তু একটা ধরেন অনেক আন্দোলনের মাধ্যমে, অনেক সময় পেয়েছিল, যে 2012 সালে আইনটা আসার পরে 2017-তে যখন আসে, তারপর কিন্তু 2 বছর সময় ছিল। আমরা কিন্তু একটা লম্বা সময় পেয়েছি এই আইনটাকে বাস্তবায়ন করতে গিয়ে। তাহলে দেখেন, আপনি যে বাজেটারি অ্যালোকেশনটা কথা বলছেন, গত বছরের সাথে যদি এবছর তুলনা করেন, গত বছরও কিন্তু ডিরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশন প্রপোজ করা হয়েছিল 34%, আর এবছর যে আপনি যদি অ্যালোকেশনটা দেখেন, ওখানে আছে মাত্র 31% আসছে ডাইরেক্ট ট্যাক্স থেকে। তার মানে রিমেইনিং আপনি এন্টায়ার অ্যামাউন্ট কিন্তু চলে আসতেছে, প্রেশারটা আসতেছে আপনার ভ্যাট, সাপ্লিমেন্টারি এবং কাস্টমস ডিউটি থেকে। এই জায়গাগুলো থেকে আপনার পোর্শনটা বেড়ে যাচ্ছে। আর আপনি যদি আশেপাশেও দেখেন, যেমন ধরেন দুবাই বা কাতার, কুয়েত, এই সমস্ত দেশগুলোতে আমি যখন রিসেন্টলি আমি যখন কাজ করেছি দেখেছি, তো দেখা যাচ্ছে ওরাও কিন্তু এই ইনডাইরেক্ট ট্যাক্সের উপর কিন্তু প্রবণতাটা বেড়ে দিচ্ছে। কারণ অনেক মানুষই আছে আসলে ট্যাক্স শব্দটা শুনলে আসলে দিতে চায় না, মানে কনজাম্পশন ট্যাক্সের পপুলারিটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে যাচ্ছে। এই যে মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স, যেটা আমরা এআইটি কে আমরা মিনিমাম ট্যাক্স বলে দিচ্ছি, এই জিনিসগুলো বাড়ছে, কারণ মানুষের এই ট্যাক্স দেওয়ার প্রবণতাটা দিন দিন কমছে বলে কেন জানি মনে হয়। আপনি যেহেতু ভ্যাট আইন নিয়ে কথা বলছেন, আমাদের যে স্পিরিটটা ছিল ভ্যাট আইনের, সেটা হচ্ছে ট্রানজেকশন বেসড। দেখেন, এই ট্রানজেকশন বেসড কে আমরা ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় নিয়ে আসছি, অনেকে এখন বলছে, এবং আমরাও বাস্তবে দেখছি, যে আপনি যে ডিক্লারেশন দেওয়া, ডিক্লারেশনের সাথে এবার এই যে একটা সাধারণ আদেশ দিয়ে একটা কি ইনপুটের একটা সংজ্ঞা আনা, তাহলে আপনাকে লিমিট করে দিচ্ছে। আগে কি ছিল, ভাই আপনি যদি 15% রেটে ভ্যাট দেন, আপনি যাই কিনেন না কেন, যদি চালান থাকে আপনি রেয়াত পাবেন, মানে রেয়াত ভিত্তিক ব্যবস্থাটা হচ্ছে এটা, যে আপনি ইনপুটের সাথে আউটপুট অ্যাডজাস্ট করতে পারবেন, রিমেইনিং অ্যামাউন্ট আপনি টাকা দিবেন। এবারে দেখেন বাজেটে এমন একটা সূক্ষ্ম পরিবর্তন আসছে, যে আমরা বলছি করোনাকালীন বাজেট। আগে এমন একটা ব্যবস্থা ছিল যে আপনার যা আউটপুট ট্যাক্স ছিল, সেই আউটপুট ট্যাক্সের সাথে আপনি যদি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট সমন্বয় করে, আপনার যদি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকে নেট দিয়ে জমা দিবেন। এবার বলছে না ভাই, আপনার ভ্যাট যা আছে সেটা দিবেন, উৎসে কর্তন থাকলে সেটা আলাদা করে দিবেন। তার মানে কি? তার মানে হচ্ছে কারো যদি ধরেন এটি দিয়ে থাকে, তার অলওয়েজ রিফান্ড থাকবে।
আর রিফান্ডের শর্ত কি, এটা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ব্লক থাকবে 6 মাস। 6 মাস পরে গিয়ে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবেন। এখনো পর্যন্ত গত 6 মাসে এনবিআর আমি শুনলাম রিসেন্টলি হয়তো একটা রিফান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করেছে। তাহলে দেখেন একজন ব্যবসায়ীর একটা টাকা যদি 12 মাস ধরে যদি পড়ে থাকে, হাউ দে আর ফাইন্যান্সিং দ্য মানি, ব্যাংক থেকে লোন নিয়ে। তো তাহলে আপনি যে বলছেন যে করোনা বান্ধব বাজেট বা এই জিনিসটা, এই জায়গায় মনে হয় আমাদেরকে একটু জিনিসটা এইবার এই পরিবর্তনটা না করলেও পারতো। অন্য অনেক পরিবর্তন আসছে, বাট আমি মনে করি যে ভ্যাট আইনটাকে আমরা আসলে অনেক বেশি পরিমাণে প্রিন্সিপাল থেকে সরে আসছি, আস্তে আস্তে এমন জায়গায় চলে গেছে যেটা 1991 সালের আইনকেও আমরা ছাড়িয়ে যাচ্ছি। তো এই জন্য আমরা মনে করি এনবিআর এই আইনগুলো বাস্তবায়ন করার সময় আমরা যারা প্রফেশনাল আছি, প্রফেশনাল গ্রুপ থাকতে পারে, রিসার্চার্স আছে, ব্যবসায়ী মহল আছে, সবাইকে নিয়ে একটা কনক্লুসিভ জায়গায় যদি যেতে পারতো, তাহলে হয়তো একটা আমরা ভালো জায়গায় যেতে পারতাম। কারণ আমাদেরকে মাথা রাখতে হবে, যেটা আহসান মনসুর স্যার এবং আমাদের সিদ্দিকী স্যারও বলেছেন, দেখেন পুরো ওয়ার্ল্ড চলতেছে ডিজিটালাইজেশন এর দিক দিয়ে, ডিজিটাইজেশনে। আজকে আপনি যদি দেখেন আমরা কি পরিমাণ ভ্যাট দিই, যে কোনো জিনিস আপনি পারচেজ করেন, ভ্যাট ছাড়া কি কোনো জিনিস পারচেজ করতে পারেন? এই শুধু চাল ডাল বা এই মাছ মাংস সবজি ছাড়া ম্যাক্সিমাম জায়গায় আমরা ভ্যাট দিই। সরকার কি সে ভ্যাটটা পাচ্ছে? তাহলে আমাদের মেইন চ্যালেঞ্জ কিন্তু এই আহরণটা, এই আহরণের জায়গাটা যদি আমরা একটু ভালো মতো যদি একটু নজরদারি দিতে পারি, তাহলে আমার মনে হয় না যে ঘাটতি অর্থায়ন বা অন্য যে জিনিসগুলো আছে এগুলো খুব দরকার হবে। অনেক টাকাই কিন্তু আমরা দিচ্ছি। আমি মনে করি সরকারের আইন পরিবর্তন করার আগে যে আইনটা আছে এটার এনফোর্সেবিলিটি যদি আমরা আনতে পারতাম, তাহলে আমার মনে হয় আমরা অনেক দূর রাজস্ব কালেক্ট করতে পারতাম। এবং এই যুগে আমরা যে ডিজিটাইজেশনের যুগে আছি, এখন আমি যদি রিফর্ম করতে গিয়ে আরো 2000 লোক বাড়িয়ে দিই, তাহলে এই 2000 লোক বাড়ালে আমার ফিক্সড কস্ট কত বাড়বে? আমি একজন ব্যক্তি উদ্যোক্তা হিসেবে চিন্তা করি যে আমি একজন স্টুডেন্ট বা একজন ম্যানেজার নিলে আমার রেভিনিউ কত আসবে, কিভাবে আমি এটাকে অপটিমাইজ করব আমার প্রসেসকে ডিজিটাইজ করে। আজকে আমি ঘরে বসে ওয়ার্কিং ফ্রম হোম করতে পারি। আজকে এনবিআর কি ঘরে বসে ওয়ার্কিং ফ্রম হোম করতে পারে? তার সমস্ত ফাইলগুলো কি ডিজিটাইজ আছে? নাই। তো এই যে জিনিসগুলো করা, এই জিনিসগুলো যদি আমরা এগিয়ে আসতে পারি, অবশ্যই আমরা এই যে ক্রান্তিকালীন পরিস্থিতি না, একটা সুন্দর দিন আমরা দেখতে পারবো বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দাদা। আমি একটু আহসান মনসুর স্যারের কাছে আসবো। স্যার আপনার কাছে পার্টিকুলারলি দুটো স্পেসিফিক কোশ্চেন। স্যার আপনি একদম প্রথমাংশে বলেছিলেন যে বিশাল পরিমাণে একটা স্টিমুলাস প্যাকেজ যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এর বৃহৎ অংশ মানে আপনার 1 লক্ষ কোটি টাকার মতোই ব্যাংকিং সেক্টর থেকে আসবে। স্যার আমরা যদি ব্যাংকিং সেক্টরের অবস্থা দেখি, তাহলে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের অবস্থা তো স্যার অতটা সুখকর না স্যার। যেখানে স্যার উইলফুল ডিফল্ট অনেক আছে এবং আপনার গত কিছুদিন আগে এপ্রিল থেকে যেটা স্যার শুরু হলো ইন্টারেস্টেড রেট 9.6 যেটাকে বলা হয়, এটা হিউজ পরিমাণে একটা বার্ডেন ক্রিয়েট করবে। এবং স্যার এই করোনাকালীন সময়ে স্যার ব্যাংকের কালেকশনে কিন্তু স্যার প্রচন্ড রকম আপনার নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে, কারণ অনেক লোন তারা আদায় করতে পারেনি এবং সরকারের দিক থেকেও বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে নির্দেশনা ছিল যে কয়েক মাসে আপনার লোন আদায়টা বন্ধ থাকবে এবং স্যার সেই অনেক দিন পর্যন্ত যদি কেউ ব্যবসায়ীরা লোন ফেরত না দিতে পারে তাহলে তাদের ডিফল্ট হবে না। এটাও কিন্তু স্যার লোন আদায়ের জন্য একটা বিশাল রকম ভূমিকা রাখে, যে ডিফল্ট না হওয়ার জন্য ব্যবসায়ীরা স্যার নিয়মিতভাবে তাদের কিস্তিগুলো পরিশোধ করে। তো যে কোনো স্যার দুরবস্থায় কিন্তু রিফর্মের একটা প্রশ্ন চলে আসে। ব্যাংকিং সেক্টরে রিফর্মের জন্য তো বিগত 4-5 বছর বলা হচ্ছিল, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন যে ব্যাংকিং কমিশন হবে, সেটাও হলো না। বর্তমান অর্থমন্ত্রী মহোদয় দায়িত্ব নিয়ে উনিও একবার বলেছিল, সেটাও হলো না। স্যার এই যে ব্যাংকিং সেক্টরে রিফর্ম হচ্ছে না এবং সবাই বলছে যে ব্যাংকিং সেক্টর খুব নাজুক অবস্থায় আছে, তো এ ব্যাপারে স্যার এই করোনাকালীন বাজেটকে সাপোর্ট করার জন্য, যেখানে স্যার প্রায় স্যার 1,10,000 কোটি টাকা স্যার ঘাটতি আসার কথা ডোমেস্টিক সোর্স থেকে স্যার, তো সেটা স্যার পারবে কিনা ব্যাংকিং সেক্টর সেই সাপোর্টটা দিতে, এ ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন। হ্যাঁ, যেহেতু এটাই মোটামুটি ভাবে আমার জন্য শেষ বার, সেই জন্য আমি একটু বলবো কয়েকটা জিনিস আমি একটু টাচ করি, এটাই এই প্রসঙ্গটা দিয়ে শেষ করি। আমি যেটা দেখছি যে মানে ইনডাইরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ডেন্সি বা ডাইরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ডেন্সি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে পৃথিবীর অনেকগুলো দেশ আছে যারা ডাইরেক্ট ট্যাক্সের উপর ডিপেন্ডেন্ট, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আছে, যেমন জাপান আছে, এরা কিন্তু ডাইরেক্ট ট্যাক্স ডিপেন্ডেন্ট। এখানে ইনডাইরেক্ট ট্যাক্সের রোল খুব কম, বিশেষ করে ফেডারেল গভর্নমেন্টে বা সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে।
অন্যদিকে আমরা যদি দেখি যে ইউরোপের দিকে তাকাই, সেখানে কিন্তু ভ্যাটের ডিপেন্ডেন্সি অনেক বেশি। কাজে এখানে ডিপেন্ডেন্সি ইনডাইরেক্ট ট্যাক্সের উপর হলো না ডাইরেক্ট ট্যাক্সের উপর হলো, সেটা অতখানি গুরুত্বপূর্ণ বিষয় নয়। বিষয়টা হলো যে যোগফলটা যেন আমার জন্য সুখকর হয়, অর্থাৎ এমন একটা পরিমাণ রিসোর্স আমাকে মোবিলাইজ করতে হবে, সেটা ডাইরেক্ট ট্যাক্স থেকেই আসুক বা ইনডাইরেক্ট ট্যাক্স থেকেই আসুক বা সম্মিলিতভাবে আসুক, সেটা যেন আমার অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্থাৎ 15, 16 বা 20% জিডিপি সেটা যেন অর্জিত হয়, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর আমাদের মতো দেশে যেখানে এখানে শ্রম ঘন এবং ঘনবসতিপূর্ণ এবং এটা মধ্যম আয়ের দেশ, মধ্যবিত্ত একটা বড় গোষ্ঠী, সেখানে কিন্তু কনসামশন ট্যাক্সটা খুব তাড়াতাড়ি বাড়ে, সেই জন্য এটার উপর ডিপেন্ডেন্সিটা বাড়ছে। এটা এক ধরনের এম্পেরিক্যাল ফেনোমেনা, এখান থেকে বের হয়ে আসতে পারবো আমার মনে হয় না, কাজে এটাকে নিয়ে কমপ্লেন করারও তেমন কোনো কারণ আমি দেখি না। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে যে ব্যাংকিং খাতের যে প্রশ্নটা আপনি বললেন, সেটা খুবই যথাযথ প্রশ্ন। আমরা যেটা দেখছি যে ব্যাংকিং খাতের সত্যিকারের অর্থে এনপিএল কিন্তু 23 থেকে 24% মতো। এটাকে আন্ডারস্টেট করা হয়, কারণ অনেকগুলো প্রতিষ্ঠান ব্যাংকের ইনজাংশন করে আছে, কোর্টের ইনজাংশন নিয়ে আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা 2% টাকা দিয়ে রিশিডিউল করেছেন, তাদেরটা কিন্তু এনপিএল অ্যাকাউন্টে আসছে না। সেগুলোকে যদি যোগ করা হয়, আইএমএফ একেবারে এক্স্যাক্টলি দেখিয়েছে বাংলাদেশ ব্যাংককে যে এটা 23%। তো এটা আসলে 23% ছিল কোভিডের আগে, এখন কোভিডের পরে এটা কি হবে সেটা কিন্তু অন্য একটা চিত্র। এখানে আমরা যেটা দেখছি, প্রাথমিক পর্যায়ে কেউ টাকা শোধ করছে না, কেউই না বলতে গেলে, এবং যাদের সামর্থ্য আছে তারাও করছে না। তো এই অবস্থায় ব্যাংকগুলো যেটা করছে, আমাকে একটা প্রশ্ন করেছিল সেদিন এক সাংবাদিক যে স্যার কিভাবে ব্যাংকের লোন বেড়ে গেল বাংলাদেশে এপ্রিল মাসে, মে মাসে। আমি বললাম খুব সহজ হিসাব, ইন্টারেস্ট যেগুলো আসছে না সেটা ক্যাপিটালাইজ করা হচ্ছে এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট বেড়ে যাচ্ছে। হোয়াট এ ফার্স! এটা তো আমাদের কাম্য না। আমরা কিন্তু আগামীতে দেখবো যে প্রাইভেট সেক্টর ক্রেডিট খুব দ্রুত বাড়ছে, কারণ সবগুলো ইন্টারেস্ট ক্যাপিটালাইজড হয়ে প্রাইভেট সেক্টর ক্রেডিট বৃদ্ধি করবে। এটা নিয়ে যেন আমরা খুব স্বস্তি বোধ না করি, এটা কিন্তু আমাদের দুর্বলতারই লক্ষণ। আলটিমেটলি বটম লাইন যেটা হচ্ছে, আমাদের ডিপোজিট বেস ক্ষয়িষ্ণু। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 25,000 কোটি টাকার ডিপোজিট ব্যাংকে কমে গেছে। সাধারণ চিত্র হচ্ছে এক বছরে 10 থেকে 12% প্রবৃদ্ধি হয় ডিপোজিটে। 12% প্রবৃদ্ধি মানে হচ্ছে 1,44,000 কোটি টাকা এক বছরে। সেখানে আমরা আছি নেগেটিভে, তার মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড যেটা হতে পারতো 1,44,000 কোটি, সেটা এখন -25 আছে, অর্থাৎ প্রায় 1,65,000 কোটি অ্যানুয়ালাইজড করলে আমাদের ডিপোজিট হতে পারতো সেখান থেকে কমে আসছে। তাহলে চিন্তা করুন যে ব্যাংকের সক্ষমতা এই 1,65,000 কোটি টাকা সক্ষমতা কমে গেছে। বিশাল একটা অঙ্কের অর্থ ব্যাংকের কাছে নাই, যেটা থাকতে পারে। তো এর সাথে ব্যাংকের সাথে আসলে যোগ করতে হবে লোন প্রভিশনিং, এনপিএল, যেটা ছিল 23%, সেটা হয়তো 35% অলরেডি হয়ে গেছে, আগামীতে হয়তো 40% হয়ে যাবে। সেটাকে নিয়ে চিন্তা নিয়ে ভাবতে হবে, প্রভিশনিং করতে হবে ব্যাংকগুলোকে। আজকে করতেছে না, বাংলাদেশ ব্যাংক করতে বলছে না, কিন্তু জানুয়ারি বা মার্চ বা নেক্সট ইয়ার কোনো এক সময় যেহেতু আমাকে এটা প্রভিশনিং করতে হবে, তখন কি অবস্থা হবে ব্যাংকিং খাতে। কাজেই এগুলো নিয়ে এখনই ভাবার সময়। আমি মনে করি যে বাংলাদেশ, আমরা একটা যে বাজেট করা হয়েছে, সেই বাজেটটা অনেকটা এইরকম যে আমি কম্পিউটার চিপে কম্পিউটারকে রিস্টার্ট করে রিসেট করে দিলাম, ভাইরাস ফ্রি, আমার দেশের অর্থনীতি রিস্টার্ট করলো সুন্দরভাবে, আর 8.5% বা 8% প্রবৃদ্ধি হয়ে যাবে, কোনো চিন্তা নাই, সবকিছুই গোল্ডেন অপরচুনিটিস। সেটা তো নয়, আমরা তো সেই যুগে বাস করছি না, আমরা তো সেই বছরে নাই। আমাদের এখন কোভিড আমাদের সাথে আছে। যেভাবে আমরা কোরবানি গরুর জন্য বাজারের ব্যবস্থা করেছি, যেভাবে আমাদের কোরবানি ঈদে আবার লোকজন 1 কোটি করে 2 কোটি করে লোক গ্রামে যাবে, আবার গ্রাম থেকে আসবে, হাটে যাবে, গরুর হাটে গরুকে মাংস কিনবে, জবাই করবে, ঢাকা শহরকে আবার কুলসিত করবে, এটার মাধ্যমে কিন্তু সংক্রমণ আরো অনেক বাড়বে। আমরা টেস্টিং করছি না,
ফলে আমাদের সংখ্যা কিন্তু সেইভাবে আসছে না। টেস্টিং যদি আজকে ডাবল করি, আমাদের সংখ্যাও কিন্তু ডাবল হবে। আমাদের 23% করে কিন্তু কনসিস্টেন্টলি 22 থেকে 23% ইনফেকশন রেট আমরা পাচ্ছি। টেস্টিংটা ডাবল করলেই সংখ্যা ডাবল হয়ে যাবে, টেস্টিং 5 গুণ করলে সংখ্যা 5 গুণ হবে। এটাই হচ্ছে আমাদের প্রকৃত চিত্র। কাজেই আমাদেরকে ভাবতে হবে আগামী দিন নিয়ে। আগামী দিনগুলো কিন্তু খুব ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। সরকার যে চিত্রই দিক না কেন, আমাদেরকে আমাদের স্বার্থ চিন্তা করতে হবে, কারণ আলটিমেটলি সেলফ প্রিজার্ভেশন ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের মতোই, আমাদেরকে আমাদের বিজনেসের সুরক্ষা করতে হবে আমাদের মতো করি। সরকার কি করলো সেই ভরসায় বসে থাকতে চলবে না, কারণ সরকার কিন্তু সেরকম কিছু করছে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমি একটু ফারুক আহমেদ সিদ্দিকী স্যারের কাছে আসবো। স্যার আপনার কাছে তিনটা স্পেসিফিক ছোট ছোট কোশ্চেন, একটু স্বল্প সময়ে যদি জবাব দেন, কারণ আমাদের সময়ের একটু স্বল্পতাও আছে। স্যার আপনার কাছে যে প্রশ্নগুলো স্যার রাখতে চাচ্ছি, নাম্বার 1 স্যার হচ্ছে আপনি ক্যাপিটাল মার্কেটের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্যার চেয়ারম্যান হিসাবে ছিলেন। এই বাজেটে অনেকেই ধারণা করছিলেন যে যেহেতু ব্যাংকিং সেক্টর অনেক পরিমাণ প্রেসারে থাকবে এবং তাদেরকে গভর্নমেন্টের যে লোন ওটাও সাপোর্ট দিতে হবে, তো প্রাইভেট সেক্টরে যে লোনের অ্যাক্সেস এটা অনেকাংশে কমে যাবে। কাজেই এটা ক্যাপিটাল মার্কেট থেকে যেন টাকা উত্তোলন করতে পারে, এই জন্য আপনার প্রাইভেট কোম্পানিগুলোকে একটা ইনসেন্টিভ দেওয়া উচিত। বিশেষ করে এরকমেরও প্রস্তাবনা ছিল যে যে কোম্পানিগুলো লিস্টেড হবে ফর দ্য ফার্স্ট টাইম তাদেরকে আগামী 10 বছর একটা রিডিউস রেটে ট্যাক্স দেওয়ার একটা এপিল ছিল, নাম্বার 1। সেখানে দেখা গেল যে এই বাজেটে আপনার ক্যাপিটাল মার্কেটের জন্য তেমন কিছু আসেনি আদার দেন ব্ল্যাক মানি হোয়াইট করার ব্যাপারে। আর দুটো ছোট ছোট কোশ্চেন যেটা স্যার, যে যদিও বলা হচ্ছে কোভিড বাজেট, বাট হেলথ সেক্টরের যেটা স্যার এখানে বরাদ্দ আছে সেই বরাদ্দটা কিন্তু স্যার অপুতুল হিসাবে ধরা হচ্ছে হেলথ সেক্টরের বাজেটটা। স্যার এটা একটা ইস্যু যদি বলা হয় স্যার। দেন থার্ড কোশ্চেন একটা স্যার বলছে যে এগ্রিকালচার সেক্টর যেটা আমাদের অর্থনীতিকে ধরে রাখছে, এখনো বেশি সংখ্যক মানুষ ওখানে ইনভলভ, সেই এগ্রিকালচার সেক্টরে অনেক পরিমাণ স্যার ফোকাস দেওয়া হয়নি। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন স্যার আপনার কাছে রাখছি। লাস্ট কোশ্চেন স্যার যেটা বলা হচ্ছে যে চায়না এক্সিট প্ল্যানে যেখানে জাপানিজ কোম্পানিগুলো বা ওয়েস্টার্ন কোম্পানিগুলো চলে যাচ্ছে, তাদেরকে বাংলাদেশে আকর্ষিত করার জন্য যথেষ্ট পরিমাণ দিক নির্দেশনা এই বাজেটে নাই, এবং গভর্নমেন্টের যে দায়িত্বশীল মহল আছে তাদেরও সেরকম মুভমেন্ট দেখা যাচ্ছে না। আমরা যেটা পত্রিকান্তরে দেখতে পেলাম যে ইন্দোনেশিয়ার খোদ প্রধানমন্ত্রী সে পার্সোনালি মুভ করে কোনো বড় একটা কোম্পানিকে ইন্দোনেশিয়ায় নিয়ে আসছে, ভিয়েতনাম দৌড়ে অনেক বেশি এগিয়ে আসছে। তো স্যার এই 5টা বিষয় যে প্রশ্ন করলাম, যদি আপনি একটু কাইন্ডলি আলোকপাত করতেন অল্প সময় স্যার। আমি খুব সংক্ষেপে বলবো। 1 নম্বর ক্যাপিটাল মার্কেট অ্যান্ড দি বাজেট। আমার মনে হয় যে ক্যাপিটাল মার্কেটের সঙ্গে বাজেটের খুব বেশি সম্পর্ক কোনো সময় থাকে না, কারণ বাজেটটা একটা এক্সপেন্ডিচার এবং ইনকামের একটা হিসাব। তবে এখানে যে ট্যাক্স প্রপোজাল গুলো থাকে তার হয়তো কিছু ইম্প্যাক্ট ক্যাপিটাল মার্কেটে থাকতে পারে। তবে আমাদের বাজারে আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে, স্টক মার্কেট আছে, এখানে সেন্সিটিভিটি এতই কম, এটা রিউমারের উপরেই বেশি চলে, যে কারণে বাজেটের কোনো ট্যাক্স প্রপোজালেরও তেমন কোনো প্রতিক্রিয়া আমি কোনো সময় স্টক মার্কেটের উপরে দেখি। দ্বিতীয়ত, আপনার যে ব্ল্যাক মানি এবার বলা হচ্ছে যে ইনভেস্ট করা যাবে স্টক মার্কেটে, সেখানে একটা কন্ডিশন আছে যে 1 বছর ধরে রাখতে হবে। তো এটা প্রথমে 3 বছর ছিল, এখন 1 বছর। তো আমার মনে হয় এটা খুব একটা ফলপ্রসূ হবে না, এই কারণে যে ব্যক্তির 10 কোটি টাকা আছে সে প্রথমেই 1 কোটি টাকা ট্যাক্স দিয়ে 9 কোটি টাকা ব্যাংকে বা অন্য কোথাও না রেখে স্টক মার্কেটে রাখবে, এটা খুব একটা পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি না। সুতরাং এবছরের বাজেটের সঙ্গে বা কোনো বছরের বাজেটের সঙ্গেই
ক্যাপিটাল মার্কেটের খুব বেশি একটা সম্পৃক্ততা থাকে না। এবছরও আমার মনে হয় তেমন কোনো সম্পৃক্ততা থাকবে না। নতুন কোম্পানিকে 10 বছরের যে ট্যাক্স হলিডে দেওয়ার আপনারা প্রস্তাব করছেন, আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা অবাস্তব এবং অগ্রহণযোগ্য প্রস্তাব। কারণ ট্যাক্স রিলিফের জন্য কেউ লিস্টেড হয়েছে এটা আমার জানা নেই। বহুদিন থেকেই লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে কর্পোরেট ট্যাক্সের একটা 10% পার্থক্য আছে, এবার একটা 7.5% করছে। তো এই যে 10% একটা কর্পোরেট হারের পার্থক্য, এই বেনিফিটটা নেওয়ার জন্য গত 10, 15, 20 বছরে কোন কোম্পানি লিস্টিং হয়েছে বলে আমার জানা নেই। অর্থাৎ কর্পোরেট হারটা লিস্টিং হওয়ার জন্য খুব একটা প্রাসঙ্গিক ব্যাপার নয়। কারণ হচ্ছে এই যে আমাদের যে কর প্রশাসন, এখানে সুশাসনের যথেষ্ট অভাব আছে, দক্ষতার যথেষ্ট অভাব আছে, এবং কোম্পানিগুলো খুব ভালোভাবেই জানে যে লিস্টিং না হয়েও 10% কম দেওয়ার ব্যবস্থা অন্যভাবেও করা যায়। সুতরাং আপনার ট্যাক্স হলিডে দিয়ে কোম্পানিকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবেন, এটা আমার মনে হয় খুব একটা বাস্তবসম্মত প্রস্তাব নয় এবং গ্রহণযোগ্য বলে সবকিছুতেই আমি ট্যাক্স রিলিফ চাই। যে দেশে সবচেয়ে কম ট্যাক্স দেওয়া হয় সে দেশে আমরা যদি সবকিছুতেই ট্যাক্স রিলিফ চাই, তা সেটা তো আমার মনে হয় খুব জাস্টিফাইড নয়। 2 নম্বর, আপনি হেলথ সেক্টর সম্বন্ধে যেটা বলেছেন, আমার মনে হয় যে সরকার হয়তো এমন একটা চিন্তা করেছে যে করোনার যে পুরা ইম্প্যাক্ট এটা কি হবে এটা ঠিক মতো না জানার আগেই বাজেটে এ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো কৌশল গ্রহণ করা খুব কঠিন। এই কারণে হয়তো একটা অ্যালোকেশন দিয়ে রাখা হয়েছে, এবং সেই অ্যালোকেশনটা কিভাবে খরচ হবে, কি কৌশল হবে, বা ব্যাংক লোন কি কৌশলে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কিভাবে পরিশোধ করা হবে, ব্যাংকের যে একটা রিস্ক ফ্যাক্টর থাকছে সেটা কিভাবে মিটিগেট করা হবে, এই জিনিসগুলো আমার মনে হয় চিন্তা করা হয় নাই। এবং আমার ধারণা যে এই করোনার যে এফেক্টটা আছে এটা শেষ হওয়ার পরে পুরো বাজেটটা যদি এই বছরে আর 2-3 মাসের মধ্যে এটা শেষ হয়ে যায়, পুরো বাজেটটা আমাদের রিভিজিট করা উচিত, ভ্যালুয়েট করা উচিত, এবং যেসব ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এসব জায়গায় আমাদের যথাযথ কৌশল গ্রহণ করা উচিত। আর বিদেশি বিনিয়োগের ব্যাপারে আমি খুব একটা কিছু বলতে চাচ্ছি না, এই জন্য যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সরাসরি এফডিআই 2-1টা সেক্টর ছাড়া খুব একটা আসে নাই, এবং এটা সম্পর্কে আলোচনা করলে অনেক দীর্ঘায়িত হবে আলোচনাটা। সুতরাং আমার মনে হয় এখন ঠিক এই মুহূর্তে এই আলোচনাটা বাদ দিতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা একটু মাসুম ভাইয়ের কাছে আসবো। মাসুম ভাই, আপনার কাছে লাস্ট কোশ্চেন নিয়ে আসছি। দ্যাট উইল বি প্রবাবলি আওয়ার লাস্ট কোশ্চেন উই আর আস্কিং টু গেস্ট। যে দেখেন, অনেকে আশঙ্কা করছেন যে একটা বড় পরিমাণ প্রাইভেট সেক্টরে যারা ব্যবসা করে এরকম কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। তো এরা যদি বন্ধ হয়, এদের তো আপনার গভর্নমেন্ট যে অব্লিগেটরি পেমেন্টটা আছে এটারও আপনার একটা সক্ষমতার অভাবের কারণেই তারা ওভারঅল আর্থিক প্রবলেমের কারণেই তারা বন্ধ হয়ে যাবে। তো এদেরকে আমরা যদি দেখি বিদেশে, যে কোনো কোম্পানি যদি সিক হয়ে যায় তাকে কিন্তু বের হয়ে যাওয়ার জন্য একটা এক্সিট রুট দেয়া হয়, এবং ওখানে ব্যাংক্রাপসি অ্যাক্ট যেটা আছে বা দেউলিয়া আইন যেটা আছে ওটা খুব প্রতিপালনটা অনেকটা কার্যকরী হয়। বাংলাদেশে তেমন একটা হয় না। তো বাংলাদেশের আইনের দিকটা যদি আলোকপাত করতেন, কারণ কেউ অর্থনৈতিক সক্ষমতা হারিয়ে ব্যবসা বন্ধ করে যাবে, বাট তাকে বার্ডেন নিয়ে যেতে হবে, তো এই দিকটা কিন্তু একটু ডিফিকাল্ট। তো এটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন মাসুদ ভাই। মাহমুদ ভাই, এইটা কিন্তু বিজনেস কমিউনিটিতে এটা লং ডিজায়ার, এবং এটা কিন্তু সবসময় এই একেবারে মুখ্য আলোচনার ইয়েতেই থাকে যে একটা এক্সিট রুট দরকার। কারণ সবসময় যে
আপনার বিজনেস প্রফিটেবল হবে এরকম কিন্তু কথা না। অনেক সময় আপনি প্রফিট হারাতে পারেন, মানে লুজিং কনসার্ন হয়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? বাহিরে যা হয় যে যে কোনো একটা কোম্পানি যদি কোনো ডাইরেক্টর বা কোম্পানি যদি লুজিং কনসার্ন হয়, তখন স্টেট বা স্টেটের কোনো মেকানিজম থাকে বা কোনো আলাদা ইনস্টিটিউশন থাকে, তারা কিন্তু এটা রেস্কিউ করে। এবং দেখা যায় যে কোম্পানিটা থাকে, ওই যে ব্যক্তি পারছে না, এক্সিট রুট চাচ্ছে, তার ব্যাপার শেয়ারটা হয়তোবা গভর্নমেন্ট নিয়ে নেয়, অথবা তাদের যে আলাদা যে ইনস্টিটিউশন যেটা মেকানিজম করা তারা নেয়, বা যে কোনো একটা অবস্থাতে ওই কোম্পানিটাকে কিন্তু রান করায়। বাট বাংলাদেশে যেটা হয় কি, আমাদের যে ব্যাংক্রাপ্টসি অ্যাক্ট 1997, সেখানে আমাদের সেকশন 10-এ এবং 12 and 13-এ যেটা বলা আছে যে যে কোনো ডেটার সেও ব্যাংক্রাপ্টসি ফাইল করতে পারবে বা ক্রেডিটারও ফাইল করতে পারবে যদি 5 লক্ষ টাকা তার কাছে পাওনা থাকে। এবং এটা যখনই ব্যাংক্রাপ্টসিটা ফাইল হয়, এরপরে কিন্তু এন্ড রেজাল্ট হয় কোম্পানিটা ওয়াইন্ডিং আপ বা শাটডাউন। এখানে কিন্তু অন্য কোনো ওয়েতে কোনো এক্সিট রুট, যে ঠিক আছে মিস্টার এক্স সে পারছে না কন্টিনিউ করতে, মিস্টার ওয়াই টেক ওভার করবে ওই নাম্বার অফ শেয়ারস এবং এই কোম্পানিটা রান করবে। কারণ এট দি এন্ড আপনি দেখেন এই কোম্পানিটা কিন্তু একটা সোশ্যাল ইনস্টিটিউশন, এবং এই কোম্পানির সাথে কিন্তু অনেক কিছু ইনভলভ, যেমন কনজাম্পশন বলেন, এমপ্লয়মেন্ট বলেন, অনেক কিছু ইনভলভ। তো এইটা আমার মনে হচ্ছে যে আমাদের দেশে এই ব্যাংক্রাপ্টসি অ্যাক্ট যেটা আছে, এটাকে সম্পূর্ণভাবে অ্যামেন্ডমেন্ট করে একটা নতুন ওয়েতে একটা এক্সিট রুট, যেটা হলো যে ইনসার্ট করা উচিত এরকম ভাবে যে এই কোম্পানি যে কোনো ব্যক্তি যদি ফাইল করে যে ব্যাংক্রাপ্টসি, সেই ব্যক্তিকে এক্সিট করার একটা ওয়ে আউট। এটা হতে পারে স্টেটের পক্ষ থেকে, এটা হতে পারে স্টেটের অন্য কোনো মেকানিজম, অর এটা থার্ড পার্টি কেউ এসে এই জিনিসটা করতে পারে। এবং সেইটা যেটা আমরা দেখছি যে ডেভেলপড কান্ট্রিতে আছে, সেই সিমিলারিটি বজায়ই আমরা কিন্তু আমাদের দেশে এটা করতে পারি। ধন্যবাদ মাসুম ভাই। আমি লাস্ট কোশ্চেনে একটু মনসুর স্যারের আসান হওয়া মনসুর স্যারের লাস্ট রিমার্ক নিব, যে স্যার আপনি যদি কোনো একটা অ্যাডভাইস স্যার গভর্নমেন্টে রাখতে চান, যে যেমন অনেকে বলছেন যে একটা পিরিয়ডিক্যাল রিভিউ থাকতে পারে, যে যেহেতু করোনা কবে শেষ হবে, ফারুক আহমেদ সিদ্দিকী স্যারও বলল যে এটা তো বলা যাচ্ছে না, তো এটা হয়তো ডিসেম্বরে যেতে পারে, আগামী মার্চে যেতে পারে। তো একটা পিরিয়ডিক রিভিউ যদিও বাংলাদেশে এক্সারসাইজ করা হয় না, এটা স্যার আপনি সাজেস্ট করেন কি না, যে মধ্যবর্তী কোনো একটা সময় স্যার? না, পিরিয়ডিক রিভিউ তো অবশ্যই করা দরকার, পিরিয়ডিক ঘন ঘনই করা উচিত, বিশেষ করে সংক্রমণ বিষয়। আমরা বাজেটের ব্যাপারেও আমরা বলেছিলাম যে এই বছর যেহেতু একটা এমার্জেন্সি বাজেট, আমরা কিন্তু লিখিতভাবে এবং সংবাদপত্র অপেডের মাধ্যমে ওইটা দিয়েছিলাম সরকারকে সাজেশন, যে আপনারা 6 মাসের একটা অন্তর্বর্তীকালীন দুটো রোলিং বাজেট করেন। প্রথমটা ফোকাস হবে 3টে ইস্যুর উপর: সংক্রমণ রোধ, এবং সেই ব্যাপারে হেলথ রিলেটেড এক্সপেন্ডিচার, লাইভলিহুড সাপোর্ট ফর এ বিগ নাম্বার অফ পপুলেশন যারা বেকার হয়ে গেছেন, এবং 3 নম্বর হচ্ছে যে পুনরুদ্ধার প্যাকেজটা দেওয়া হয়েছে সেটাকে অ্যাক্টিভেট করা এবং সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা। এই 3টের উপর ফোকাস করেই আপনারা প্রথম 6 মাসটা চালান, এবং যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আছে সেগুলো সেইভাবে চলতে থাকুক। তারপরে 6 মাস পর একটা রিভিউ করেন, রিভিউ করে বাস্তবতার আলোকে আবার পরবর্তী 6 মাসের রোলিং বাজেট করে এই বছরটাকে শেষ করতে পারতেন। কিন্তু যাই হোক, সরকার গতানুগতিকভাবেই গিয়েছে। তার মধ্যেও আমি বলবো যে অন্তর্বর্তীকালীন রিভিউ, বিশেষ করে করোনার যে সিচুয়েশনটা হচ্ছে, এখানে তো রিভিউ তো হচ্ছে না। এখানে যেটা হচ্ছে, আজকে একটু আগে একটা এরকম একটা গ্যাদারিং আলোচনা হচ্ছিল, যারা এই কমিটির সদস্য তারাও জানেন না যে গরুর হাট খুলে দেওয়া হচ্ছে, তারাও জানেন না যে আজকে আগামীকাল থেকে বা গতকাল থেকে 200 টাকা করে টেস্টিং ফি নেওয়া হচ্ছে সরকারি হাসপাতালে করোনা টেস্টিং এর জন্য। তো এই জিনিসগুলো কিন্তু আনকোঅর্ডিনেটেড রয়ে যাচ্ছে। আনকোঅর্ডিনেটেড ওয়েতে কোনোদিন এই সমস্যার সমাধান হবে না। আমাদেরকে মোবিলাইজ করতে হবে, সোসাইটিকে মোবিলাইজ করতে হবে, আমাদের সরকার, সোসাইটি, কমিউনিটি, এনজিও সমাজ সবাইকে একসাথে করে আমাদেরকে এটা মোকাবেলা করা দরকার। কিন্তু আমরা সেইভাবে যাচ্ছি না। ইট ইজ স্টিল, আমি দুঃখের সাথেই বলবো, এটা ব্যুরোক্রেসি ড্রিভেন একটা এফার্ট, যেটার মাধ্যমে ইভেন বাংলাদেশের সত্যিকারের অর্থে পলিটিশিয়ানরাও ইনভলভ না, তারাও জানে না, মন্ত্রীরাও জানে না কে করছে হচ্ছে।
একটা ডিসিশন হয়ে যাচ্ছে, নোটিফিকেশন হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু কোঅর্ডিনেশন হচ্ছে না, হবে না। এই সমস্যার সমাধান আমরা দেখব না। আমাদের হয়তো যতদিন পর্যন্ত না ভ্যাকসিন না আসবে এবং সাকসেসফুল ভ্যাকসিন হতে হবে অবশ্য, তাহলে হয়তো আমরা এর থেকে পরিত্রাণ পাবো। ধন্যবাদ স্যার। শুধু দর্শক মন্ডলী, আমরা ধন্যবাদ দিব আপনাদেরকে এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের কথা শোনার জন্য। আপনারা শুনছেন যে আমাদের বিজ্ঞজনেরা বিভিন্ন মতামত দিয়েছেন বাজেটের ব্যাপারে। তো এবং আহসান মনসুর স্যার লাস্টলি যেটা বললো যে একটা পিরিয়ডিক রিভিউ কিন্তু হওয়াটা খুবই দরকার। তো আমাদের সাথে আপনারা এতক্ষণ শুনেছেন, এই জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সবিনয়ে। এবং আমাদের যারা বিজ্ঞ আলোচক জয়েন করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আহসান এই মনসুর স্যারের লাস্ট কথাটা দিয়ে শেষ করব যে আমাদেরকে সরকার তো সরকারের মতো ব্যবস্থা নিবি, বাট আমাদেরকে কিন্তু সেফটি মেজারগুলো আমাদের মতোই নিতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ স্যার।